আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ এবং আজকে আমরা অধ্যায় 5-এর 9 নম্বর ক্লাসটা করব। 9 নম্বর ক্লাসের টপিকগুলো দেখতেই পাচ্ছ। তার আগে ছোট্ট একটা জিনিস তোমাকে বলতে চাই। গত ক্লাসে আমাদের কিছু 2টা কারেকশনের ব্যাপার ছিল, যে জিনিসটা একটু আমি ফেলে হয়ে গেছিলাম গত ক্লাসের শেষ কোডটায়, ঠিক আছে? তো ওই জিনিসটার জন্য আমি অবশ্যই তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমি তাও তোমাকে কারেকশন করে দিছি। আমি চেষ্টা করি আমার ক্লাসগুলো জানি একবার নির্ভুল থাকে, তাও যেহেতু আমি মানুষ, এইটুকু ভুল হবেই, আর হলে ওইটার জন্য আমি তোমার কাছে অবশ্যই মাপ চেয়ে নিতেছি। আর আরেকটা জিনিস হলো এই যে তোমরা হয়তো বা ক্লাসগুলো দেখো যে লং ক্লাস যেটা নেই 1 ঘন্টা পর্যন্ত চলে যায় প্রায়। তো 1 ঘন্টা ক্লাস তুমি দেখো, কিন্তু ওইটার পিছনে আমার কত খাটতে হয় তোমার কোনো আইডিয়া নাই, ঠিক আছে? এডিট করার পরে দেখো, বোর্ডে লিখতে হয়, অনেক কিছু থাকে। তো এই লং টাইম কাজের ভিতরে কিছু হেরফের একটু হয়ে যায়, যার জন্য অবশ্যই তোমরা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস হলো, এই কারেকশনটা আমি এখন করে দিব, আর এই টপিকগুলোর উপরে কিছু কথা বলবো তোমাদের, একটু প্রথম থেকে ভালো মতো তোমাদের একটু খেয়াল করতে হবে। সেটা হলো কি, যে আজকে টপিকগুলো যেগুলো আছে এগুলো কিন্তু একটু অদ্ভুত টপিক। সেটা হলো সি প্রোগ্রামের গঠন, ডাটা টাইপ, তারপর হলো ধ্রুবক কনস্ট্যান্ট, আর হলো চলক বা ভেরিয়েবল। আমরা এমন সব জিনিসের নাম এখানে নিছি যে জিনিসগুলো তোমরা যদি ক্লাসে যাও, মানে যারা ক্লাস করো অথবা যারা করো না, তাদের কাছে একটু আইডিয়া কম, এটা মনে হবে যে আরে এগুলো কি পড়াচ্ছে। তো এগুলো দরকার কি না? হ্যাঁ, এগুলো অনেক দরকার, কারণ তুমি যে অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং কোড শিখতেছো, এটা তোমাকে হেল্প করবে হলো 3 এবং 4 মার্কের কোশ্চেনের জন্য। ক খ কোথায় যাবে, ক খ এর জন্য কিন্তু এই কোশ্চেনগুলো সব থেকে বেশি বেনিফিটেড। এবং তুমি ভালো করে যদি রিসেন্টলি যে বোর্ডের কোশ্চেনগুলো আছে ওগুলোর দিকে তাকায় দেখো, এই টপিকগুলো যখন পড়া শেষ করে ফেলবো তখন বুঝতে পারবে যে এখান থেকে কোন কোন কোশ্চেনগুলো আসছে। কথা বুঝে আসছে? তার মানে অবশ্যই তোমাকে কি করতে হবে, আজকের ক্লাসটা মনোযোগ দিতে হবে। তবে প্রথমেই বলতে চাই, আমি এখানে মোটামুটি এই টপিকগুলো একটু বিস্তারিত পড়াবো, যতটা বিস্তারিত তোমাদের জন্য এইচএসসি লেভেলের প্রয়োজন। এর থেকে অনেক বিস্তারিত পড়ানো যায়, বাট ওই পর্যন্ত আমি যাব না, ঠিক আছে? আমি তোমাদের জন্য ওইটুকুই দিই যেটা তোমার জন্য বোধগম্য এবং তোমার জন্য বেস্ট হয়। তো এখন কথা হলো, যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা ক্লাসটা খালি কোনোরকম শুইনো, ঠিক আছে? কোনোরকম জাস্ট শুইনো, ছেড়ে যাও না। কারণ এই ক্লাসের পরের ক্লাসটায় আবার আমরা ফর লুপ, তারপর অন্যান্য যে লুপগুলো আছে সেগুলোর কাজ করব, বুঝতে পারছো? ওই লুপের কোড কিভাবে শিখে। তো এই কোডের মাঝখানে যে একটা বিস্তারিত ক্লাস আসলে, এটা নিয়ে আবার তোমরা ভয় পাই যেও না, এটা স্কিপ করবা না ভুলেও। তাহলে কিন্তু সামনে আবার একটু সমস্যা পড়বা, কখের কোশ্চেনও সমস্যা পড়বা। তাহলে যারা একটু দুর্বল তারা কি করবা, তারা একটু কাইন্ডলি শুনবা ভালো করে কি বলতেছি, ফার্স্ট টু লাস্ট শুনে দেন তুমি যখন বোর্ড কোশ্চেন সলভ করবা দেখবা যে তোমার কাছে এটা ভালো লাগতেছে, পারতেছো। আর যারা একটু সি নিয়ে আগ্রহ আছে তারা অবশ্যই এটা জানার চেষ্টা করবা, কারণ তোমাদের বেসিক থেকে শুরু করে কখের কোশ্চেন এবং মোটামুটি আইকিউটা এটা সম্পর্কে ভালো করে দিবে। তাহলে চলো ক্লাসটা শুরু করি, এবং আমরা কি করি সেটা হলো আগে একটু আমরা কারেকশনে যাই, কারেকশনটা করে দিই, তারপরে আমরা অন্য কাজ করবো, ঠিক আছে? তাহলে দেখো যে আমাদের এখানে বলছিলাম যে আমরা এখানে কোড করছিলাম কিসের জন্য, যে আমাদের কি দেওয়া আছে, একটা ত্রিভুজ দেওয়া আছে, যে ত্রিভুজে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যে আলাদা আলাদা করে বাহুর দৈর্ঘ্য এ বি সি দিয়ে রাখছে। যদি এখানে 50 60 70 বা সামথিং থাকতো, তাহলে আমরা এখানে কি করতাম, আমরা ভেরিয়েবল ধরলে ওর ভিতরে মানগুলো বসাই দিতাম, যেগুলো সামনে আমরা আরও দেখবো, ঠিক আছে? আস্তে আস্তে আরও প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে এখানে আপাতত আমি এই যে বাহুগুলোর নাম দিচ্ছি এ বি সি, তাই আমরা এখানে ওই 3টা বাহুকে ধরলাম। আর আমাদের যেহেতু 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হয়, আগে অর্ধপরিসীমা বের করতে হয়। তাহলে অর্ধপরিসীমার সূত্রটা আমরা এস দিয়ে লিখি, এই জন্য এই যে এস রাখছি। আর পরে আমরা কি করি, এরিয়া বের করি। এই যে এরিয়াটা, গতকালকের মিস্টেকের ভিতর 2টা মিস্টেকের ভিতরে একটা হলো যে আমি এরিয়া অ্যাড করতে মানে পড়াইতে পাগল হয়ে গেছিলাম, যার কারণে এরিয়াটা লিখতে মনে ছিল না, আমি পরেরটুকু লিখে তোমাদের কোড বুঝা দিছিলাম। আর এখানে ম্যাট ডট এইচটা কেন আসছে সেটা আমি এখন বলে দিব। তাহলে আমাদের এই কয়টা জিনিস কেন এখানে ফ্লয়েড দিয়ে আমরা এই কয়টা জিনিসকে কেন বলতেছি, তাহলে তো বুঝতেই পারলে। তাহলে এই 3টা হলো বাহু, আমাদের অর্ধপরিসীমা ভবিষ্যতে বের করতে হবে, এবং এরিয়াটার জন্য এরিয়াটাও এখানে রাখতে হবে, কারণ কোন কোন ভেরিয়েবল নিয়ে কাজ করছি তাদেরকে কি করতে হয় এখানে বলে দিতে হয়, ঠিক আছে? আর এরপরে কাজ হলো ম্যাট ডট এইচ কই থেকে আসছে, ম্যাট ডট এইচটা আসছে হলো এই দেখো, এখানে আমরা একটা জিনিসে কাজ করছি, তার নাম হলো কি স্কোয়ার রুট। স্কোয়ার রুটটার কিন্তু নিয়ম আছে, এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই যে ফার্স্ট ব্র্যাকেট মানে কি, এটা হলো এস কিউ আর টি, এইভাবে, ঠিক আছে? এইভাবে ফার্স্ট ব্র্যাকেট থাকে, আর স্টেটমেন্টটা শেষ হলে আমরা এখানে বন্ধ করে দিছি। তো এখন কথা হলো যে এই স্কোয়ার রুটটার জন্য ভালো করে বুঝো, আমার এই যে প্রিন্টএফটা আছে এখানে, প্রিন্টএফ বলো, স্ক্যানএফ বলো, আবার এই যে প্রিন্টএফ বলো, এগুলোর কাজ সব বলে দেওয়া আছে, বা এগুলোর কাজগুলো ডিক্লেয়ার করা আছে এই যে স্টুডিও ডট এইচে, বুঝতে পারছো? এগুলো সব কিছু যে প্রিন্টএফ স্ক্যানএফ এদের কাজগুলো কোথায় বলে দেওয়া আছে, এগুলো বলে দেওয়া আছে হলো স্টুডিও ডট এইচে বলে দেওয়া আছে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট সেকশনে বলে দেওয়া আছে, এবং আমরা জানি যে এই জায়গাটায় এটার কাজ বলে দেওয়া আছে, এই জন্যই আমরা প্রথমে কি করি, এটাকে সংযুক্ত করাইছি, তাই তো? এটাই তো ছিল সিস্টেমটা। এটা দিয়ে আমরা কি করি, আউটপুট করি, এটা দিয়ে আমরা ইনপুট নেই।
এখন এই যে স্কোয়ার রুটের কাজটা আসলো, এই স্কোয়ার রুটের কাজটা কিন্তু এখানে বলে দেওয়া নাই, ঠিক আছে। এইটাও একটা ফাংশন, ঠিক আছে, এটাও একটা আমাদের যেই টাইপের ফাংশন টাইপের যে জিনিসটা, তো ওর যে কাজটা আছে, ওর কাজটা বলে দেওয়া আছে হলো ম্যাথ ডট এইচ টাইপের একটা টেবিল আছে, সেটাই মানে কম্পাইলার ভিতরে ম্যাথ ডট এইচ টাইপের, তোমাদের মানে বুঝাইতে সুবিধা হয় এভাবে বলতে, তাই বলি যে এরকম একটা টেবিলের ভিতরে ভিতরে কি করা আছে, রিজার্ভ করা আছে কাকে, স্কোয়ার রুটকে, SQRT, এই জিনিসটাকে রিজার্ভ করা আছে, এই জিনিসটাকে। তাহলে আমি যদি একটা কোডের ভিতরে এই জিনিসটা ব্যবহার করি, তাহলে আমাকে এই কোডটা তখন কি করবে না, এই কোডটা তো বুঝতে পারবে না যে এটার কাজটা আসলে কি। তখন আমাকে এই জিনিসটার কাজটা কোথায় ডিক্লেয়ার করা আছে, ওই জিনিসটাকে আমাকে কি করতে হয়, কম্বাইন করে দিতে হয়। তাই আমরা এখানেও কি করছি, ইনক্লুড ম্যাথ ডট এইচটা এখানে অ্যাটাচ করে দিচ্ছি, বুঝতে পারছো। আবার কোনো সামনে দেখবা যে পাও নামের একটা জিনিস আসবে, ওইটার কাজটাও আবার এখানে এটার ভিতরে থাকে, ঠিক আছে, এটার ভিতরে ডিক্লেয়ার করা থাকে। এই জন্য পাও, এইখানে যদি কোনো পাও POW ওইটার কোনো কাজ করি, তাহলেও আমরা দেখবা ম্যাথ ডট এইচটা তখনও লিখবো, ঠিক আছে। এছাড়াও ওই যে পাও, খেয়াল আছে ওই যে অ্যালগরিদম ফ্লোচার্টে করছে, দেখছো আমি ভুলে গেছি। আচ্ছা, তো এই হলো কাজ। এই জন্য আমরা এটার জন্য কি করছি, এখানে ম্যাথ ডট এইচ নিয়ে আসছি। ভবিষ্যতে তোমরা আরও দেখবা যে এখানে অনেকেই দেখবা যে কনিও ডট এইচ আসতেছে, ওগুলো কেন আসতেছে সব আস্তে আস্তে সময়ের সাথে সব শিখে যাবে তোমরা। আর আরেকটা জিনিস হলো এই যে অনেক স্টুডেন্ট তোমরা বলো যে স্যার স্কোয়ার রুট এটা কোডে লিখছি, ভালো লাগছে, সমস্যা নাই, কিন্তু অ্যালগরিদম ফ্লোচার্টে এটার পরিবর্তে কি এটা লিখলে সমস্যা আছে, মানে অ্যালগরিদম ফ্লোচার্টে এটাই লিখলাম, ঠিক আছে। অনেকেই বলে যে মানে এটা লিখলাম বলতে রুট চিহ্নটা দিয়ে দিলাম আমাদের ওই যে রুটের ভিতরে না, তাহলে রুট চিহ্নটা দিই। তো তুমি বিভিন্ন রাইটার আসলে বিভিন্নভাবে লেখে, তো তুমি যদি তোমার যে রাইটারটা কলেজ থেকে প্রিফার করছে, তুমি যদি দেখো অ্যালগরিদম ফ্লোচার্টে এটা দিছে, আর কোড তো এটা কোডে তো এই স্কোয়ার রুট তোমার দিতেই হবে, ওইখানে তো আর কোনো রাস্তা নাই, ঠিক আছে। অ্যালগরিদম ফ্লোচার্টে যদি এটা দেয়, তাহলে তুমি ওইটাও ইউজ করবে, সমস্যা নেই। আর যদি তোমার অ্যালগরিদম ফ্লোচার্টও এইভাবে ইউজ করে তো করবা, সমস্যা কি, কিন্তু কোড কিন্তু এরকমই। আর এই দুইটা কোডের দিকে একটু তাকাও, আমি এখানে কিছু জিনিস আজকে পরিষ্কার করে দেওয়ার জন্য দুইটা কোড এইভাবে লিখছি। দুইটা কোড দেখলে তুমি বুঝতে পারবা যে এইটার ভিতরে দেখো, এটার ভিতরে যে মানটান দেওয়া আছে টোটালের কাজ করছে, প্রিন্টএফ দিয়ে বের করে দিয়েছি, কিন্তু এখানে এসে ইন্ট মেইন আর এখানে হলো রিটার্ন 0। কিছু কিছু জিনিস তোমাকে বলে ক্লিয়ার করে ফেলতে হবে আস্তে আস্তে। তাহলে এখন কথা হলো ইন্ট মেইন আর রিটার্ন 0-র কাজটা কি, এটা আমি এখন বলবো। আর এখানে দেখো ভয়েড মেইন দিছি, আর গতকালকে বা তার আগের দিন যে কোডগুলো করছো সেখানে আমি শুধু মেইন দিছি। এই তিনভাবেই কোডটা করা যায়, শুধু মেইন দিলে কোনো যায় আসে না, ওইটাই আমাদের অরিজিনাল নিয়ম। ইন্ট মেইন আর ভয়েড মেইনটা কি, এটা একটু ভালো করে বুঝো, ঠিক আছে, এটা দিকে একটু তাকাও। তো এখন তাকায় দেখো যে ইন্ট মেইন আর ভয়েড মেইন, এখন কথা হলো তুমি দুইটার যে কোনো একটা করো, কোনো সমস্যা নাই, দুইটাই রাইট, ঠিক আছে। কিন্তু ইন্ট মেইন মানে হলো যে এই মেইনের ভিতরে যে কাজগুলো আছে, ভালো করে বুঝো, এই মেইনের ভিতরে যে কাজগুলো আছে এগুলো যদি সঠিকভাবে চলে, এই যে মেইনের ভিতরে যে কাজগুলো আছে এগুলো যদি সঠিকভাবে চলে, তাহলে রিটার্ন 0, ঠিক আছে। রিটার্ন 0 মানে হলো সে এই যে কোডটা করছো, এই কোডটা কম্পাইলারকে 0 রিটার্ন করবে। তোমাকে এটা নিয়ে এত ভাবতে হবে না, আমি জাস্ট তোমাকে বলতেছি, কারণ অনেকের এটা কোশ্চেন থাকে যে কেন দিচ্ছে স্যাররা, ঠিক আছে, স্যাররা এটা বলে না। তাহলে এটা কি বললাম যে ইন্ট মেইন দিলে কি হবে, ইন্ট মেইনটাই যে ইন্ট মেইন, ঠিক আছে। ইন্ট মেইনের জিনিসটা কি তাহলে, যে ইন্ট মেইন মানে হলো ভিতরে যদি আমরা কি করি, কোড করি কার ভিতরে, মেইনের ভিতরে, এই কোডগুলো যদি সঠিক হয় তাহলে সে কম্পাইলারকে কি করবে, 0 রিটার্ন করবে, এবং কম্পাইলার বুঝতে পারবে যে কোডটা সঠিক হয়েছে এবং এটা প্রসেস করা মানে প্রসেস করার কাজ এবং আউটপুট দেখানোর কাজটা করে দিবে, ঠিক আছে। জাস্ট সহজে যেভাবে বলা যায় তোমাকে ওইভাবে বললাম। একটু বড় যখন হবে তখন আরেকটু বিস্তারিত জানবা, একটু চেঞ্জ হবে, এই আর কি। তাহলে সহজে বলতে পারি যে ইন্ট মেইনটা দিলে, তাহলে শুধু মেইন দিলে কি হইতো, শুধু মেইন দিলে কোড কোডের মতো রান করে ফেলতে কোনো সমস্যা নাই, একটু আমরা ঢং করার জন্য এখানে বললাম। বাট এটার কিন্তু এগুলোর কিন্তু বড় কোড, তুমি 5-10 লাইনের কোড করতেছো, কয়েকশো লাইনের কোড করবা, 1000 লাইনের কোড করবা, তখন এই জিনিসগুলো অনেক মিনিং থাকে, ঠিক আছে। তখন বুঝতে পারবা যদি এই লাইনে আসো। তাহলে ইন পেইনের সাধারণ জিনিসটা হলো যে এই কোডের ভিতরে যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো যদি সাধারণ রান করে সঠিকভাবে, কোনো ভুল না থাকে, তাহলে ও কম্পাইলারকে 0 রিটার্ন করবে এবং কম্পাইলার বুঝতে পারবে সব ঠিক আছে, এবার প্রসেসের ব্যবস্থা করে দিলে, ওকে। আর যদি তুমি এটার ভিতরে ইন্ট লিখতে, তাহলে এই যে ইন্ট মেইন দিতে, তাহলে এখানে তোমার কি লিখতে হতো, এই যে রিটার্ন 0 এভাবে লিখতে হতো। লিখলে অতিরিক্ত লিখলে কিন্তু বাবা এটার এই যে নিয়মগুলো মাইনো, এখানে ইন্ট দিলে এখানে যে রিটার্ন 0 দিতে হবে, যে সে কম্পাইলারকে রিটার্ন 0 করে, ঠিক আছে। আর যদি এখানে কোনো ভুল থাকতো, আমি কিছু যদি এখন মুছা দিই, তাহলে ভুল হলো না, তাহলে কম্পাইলারকে সে কি রিটার্ন করবে, 1 রিটার্ন করবে, ঠিক আছে। তাহলে 1 রিটার্ন করলে তখন কম্পাইলার বুঝবে ভুল আছে এবং কারেকশনের জন্য তোমাকে মেসেজ দেওয়ার চেষ্টা করবে বা সামথিং, এগুলো তোমাকে করে দিবে। জিনিসগুলো আরেকটু বৃহৎ, ওকে।
আর এখানে ভয়েড মেইন দিছি, ভয়েড মেইন মানে কি, ভয়েড মানে হলো শূন্য, ভয়েড মানে হলো খালি। তাহলে এখানে ভয়েড মেইন মানে হলো মেইনের ভিতরে যে কোডগুলো আছে সেখান থেকে এগুলো সব রান করার পরে কম্পাইলারকে কিছু রিটার্ন করার দরকার নেই, সরাসরি প্রসেসে আউটপুট। তাহলে এখন কথা হলো তোমার মাথায় কিরে ভাই এটা আবার কি হইলো, কিচ্ছু ভাবা দরকার নেই। সহজ কথায় ইন্ট মেইন দিলে এখান থেকে একটা কি যাবে, কম্পাইলারের কাছে একটা সিগন্যাল যাবে, কি ঠিক হলে 0 আর ঠিক না হলে কি যাবে 1 যাবে। আর ভয়েড মেইন দিলে এটা শূন্য, মেনের সাথে এটার আহামরি কোনো ওইরকম সিগন্যাল টিগনাল ঝামেলা নেই, অর্থাৎ এখানে কোড যেভাবে আছে ওইভাবেই থাকবে, কোড শেষ হওয়ার পরে কোনো কিছু রিটার্ন করবে না। শেষ, মাথার উপর দিয়ে যদি যায় একটু নামাও, ঠিক আছে? খুব সহজভাবে বলতেছি, খুবই সহজভাবে বলতেছি, কারণ এগুলো একটু বড়দের জিনিস, একটু বাইরের জিনিস তো তোমাদের টপিকের, বাট সহজ করে বলতেছি। তাহলে এখন কথা হলো স্যার আমি কোনটা ব্যবহার করব। আপনি যদি ব্যবহার করেন আপনার ইচ্ছা, শুধু মেইন দিলেও দিতে পারেন, কিছু কিছু আবার তোমরা যখন প্র্যাকটিস করবা দেখবা এই কোড ব্লকস যেগুলো আছে ভালো পাওয়ারফুল সফটওয়্যার, এগুলো সবগুলোতে চলে। তুমি শুধু মেইন দাও, কোড রান করবে, ঠিক আছে? শুধু মেইন দিলেও তোমার কোড রান করবে। ইন্ট মেইন দিয়ে করলে তো আরও ভালো, কম্পাইলারের সাথে অ্যাডজাস্টমেন্টটা ভালো হয়। ভয়েড মেইন দিলেও সমস্যা নেই। কিন্তু তোমরা অনেক সময় ফোনের কিছু এডিটর সফটওয়্যারে করতে চাও যখন মেইন দিয়ে রান করে না, ওরা সাধারণত ইন্ট দিলে কাজ করে, ঠিক আছে? আর ভয়েডটা সাধারণত খুব কম ইউজ করতে দেখি, ঠিক আছে? তাহলে এখন তোমার কোনটা ভালো লাগে, তুমি যদি শুধু মেইন দিয়ে করো কম্পিউটারে বা খাতায় সমস্যা নাই, আর ইন্ট মেইনটা যদি দাও তাহলে একটু নিয়মটা ফলো করো, ঠিক আছে? ভয়েড মেইন এটা তোমার ব্যাপার, কিছু বলার নাই, এখন তুমি জানো। আর কি বলতে চাই তোমাকে, আর তেমন কিছু বলার নাই। তাহলে এখানে যেগুলো ছিল এটা নিয়ে আমি টোটাল লেকচার তোমাকে দিয়ে দিলাম। সামনে আরও যে আমাদের সামনে কি কি আসতে পারে সে সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? তো এখানে কিন্তু এরকম দুইটাই যে হবে তা না, আরও অনেকগুলোই আসতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে এখন এটা একটু চলো মুছে দিই। তাহলে একটু খেয়াল করে দেখো যে আমাদের কি ছিল। আমরা এখানে যে মানগুলো আছে, দেন আমরা বললাম ইনপুট নিব, এই যে প্রিন্টএফ। আবার কেউ যদি প্রিন্টএফ না দাও কোনো সমস্যা নেই, এই প্রিন্টএফটা স্ক্যানএফ দিয়ে যে তিনজনকে তিনটা ফ্লয়েটের মান নেওয়ার ব্যবস্থা করে দিলাম। দেন হাফ ওই যে অর্ধ পরিসীমা বের করলাম, দেন আমরা এরিয়াটা বের করলাম, দেন এরিয়ার কাজটা করে দিলাম। ও আরেকটা ছোট জিনিস দেখো, এইখানে মজার বিষয়টা কি, এইখানে আমাদের কাজ হলো %d টোটাল লিখে দিয়েছি, ঠিক আছে? কিন্তু এইটার বেলায় কি লিখছে দেখো, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ইকাল টু ফ্লয়েড, ঠিক আছে? তারপর তোমার এই যে উপরে বন্ধ করছি, কমা দিয়ে আবার এরিয়া লিখছি, ঠিক আছে? এই পড়াটা আজকে একটু ছোট পড়া, এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এই জন্য আমি আগে এক্সট্রা পড়াগুলো পড়াই নিচ্ছি যাতে তোমরা ধরতে পারো। তাহলে এখন একটু তাকায় দেখো যে এখানে কি আছে, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ইকাল টু তোমার এখানে কমা দিয়ে কি করছি, তোমার এরিয়া লিখছি, আর এটার বেলা এইটা। এখন এই দুইভাবেই তুমি আউটপুট লিখতে পারো, কোনো সমস্যা নেই। এটা ফ্লয়েটের জন্য এফ নিছি, ওকে? আবার অনেকে এখানে কি দেয়, 0.2 কি দিবে, এফ দেয়, ঠিক আছে? %.2f। আবার তুমি এখানে 0.6 দিলে 6 দিবে, কোনো সমস্যা নেই। মানে এটা তো ফ্লয়েট, তো ফ্লয়েটে কি থাকে, পয়েন্টের পর নাম্বার থাকে। 0.2f দিলে পয়েন্টের পর 2টা নাম্বার দেখাবে, 0.4 দিলে 4টা নাম্বার দেখাবে, এটা তোমার ব্যাপার, দুইটাই দিবা, ঠিক আছে? তা আমি জাস্ট এটা দিই নাই। তো এখন কথা হলো যে এইভাবে লিখলে কি সমস্যা, এটা হলো টাইপটা আর এই যে রেজাল্টটা টোটালটা, আর এইভাবে লিখলে কি সমস্যা, কোনো সমস্যা নেই, তোমার যেটা ভালো লাগে তুমি ওইটা দিবা। কিন্তু এইটা লিখলে আউটপুটটা দেখতে সুন্দর লাগে। এই দেখো প্রিন্টএফের ভিতরে যা দেই ওইটাই আসে না, ওই যে তখন দেখছো না ইনপুট 3 নাম্বার, 3টা নাম্বার ইনপুট দাও। তাহলে এইখানে যদি আমি প্রিন্টএফের ভিতরে লিখি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এই লেখাটা যদি আসে, মানে আউটপুটে যে বক্সটা, ওই যে কালো বক্সটা, ওইখানে যদি এখন এরকম আসে, দেখো তাকায় ওই বক্সের ভিতরে মনে করো লেখা আছে, তাহলে ওইখানে কি লেখা আছে, যে এখানে যা লিখছো না, যে এটাই লেখা থাকবে, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এই ট্রায়াঙ্গেল লিখে পরে এই যে পার্সেন্টেজ এফটা যে দিছো না, এই রেজাল্টটা এইখানে বসে পড়বে। এই যে এরিয়াটা কোনটা, এই যে এই এরিয়াটা এখানে লিখছো না, কমার বাইরে কিন্তু আপার কোটেশন কমা দেন বাইরে এরিয়াটা, ঠিক আছে? এই যে এটার মধ্যে সেম। তাহলে এইটা কোথায় যায় প্রবেশ করে, এটা যায় প্রবেশ করে হলো এই যে টাইপটা থাকে, এটা যায় যে প্রবেশ করে এই যে টাইপটা থাকে ওর ভিতরে। তাহলে এইখানে তুমি পার্সেন্টেজ অ্যাপ দিছো, তাহলে তোমার কি হবে জানো, এই জায়গাটায় তোমার এরিয়া এসে পড়বে। এরিয়া মনে করো যে 50 আসছে, জাস্ট কথার কথা, তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কি হবে, 50 হবে। তাহলে এইটা কোন জায়গার বক্সটা, এই বক্সটা হলো তোমার ওই যে আউটপুটের কালো বক্সটা আছে না, সেটা। তাহলে এবার তুমি নিজে চিন্তা করো, আর এটার জন্য কি আসবে, এটার জন্য শুধু পুরা বক্সটা কি থাকবে, পুরা বক্সটা কালো হয়ে বসে থাকবে, ওইখানে শুধু কি লেখা থাকবে, মনে করো যোগফল 50, এখানে লেখা থাকবে 50। তাহলে এটা যে কি, এটা যে যোগফল বা এটা যে কিছু, এটা কিছুই বোঝা যাবে না, বুঝতে পারছো? ওই যে 2টা সংখ্যা থাকবে, পরে 2টা সংখ্যা যোগফল কি 50, ওইটা থাকবে। কিন্তু এইটার জন্য কি থাকবে, তুমি যে ইনপুটগুলো দিবে ওইটা তো উপরে থাকেই, কিন্তু আউটপুটের যে লাইনটা, ওই লাইনে লেখা থাকবে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বা দ্য সাম অফ দ্য, তুমি যদি এখানে লেখো দ্য সাম অফ 2 নাম্বার ইজ
দেন সমান সমান, এই যে ট্রায়াঙ্গেলের পর সমান সমান দিচ্ছে, এখানে সমান সমান থাকবে, ঠিক আছে? মার্কারগুলো ভালো লাগতেছে না। আচ্ছা, ওইখানে তাহলে কি থাকবে? সমান সমানও থাকবে, বুঝতে পারছো? তাহলে এইখানে তুমি যতটুকু দিবা, এই যে এই স্পেসিফায়ারটার আগ পর্যন্ত, স্পেসিফায়ারটা আবার এখানে দিতে পারতা। এখানে দিলে এখানে এই যে যোগফলের যে নাম্বারটা এখানে বসতো, যে 50 এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ঠিক আছে? সামনে আমরা আরো শিখবো। তাহলে এইভাবে লেখার কারণটা কি, সহজ করে বুঝো যে তুমি যেইখানে তোমার স্পেসিফায়ারটা দিবা, ডাটা টাইপ স্পেসিফায়ারটা দিবা, ওই জায়গাটায় কি থাকবে? ওই জায়গাটায় এই যে এরিয়াটা, এই এরিয়াটা ওই জায়গাটায় ওই নাম্বার যেটা বের হবে ভবিষ্যতে ওইটা এই জায়গাটায় বসবে, আর বাকি লেখাটা তুমি যা দিবা ওইটা হুবহু আউটপুটে আসবে। তাহলে এটা দেওয়ার কারণটা কি, এই লেখাটার কারণটা কি, আউটপুটটা দেখতে যেতে আর একটু বোধগম্য হয়, আর একটু সুন্দর হয়, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করে দেখবা যে কোথায় তুমি এই জিনিসটা লিখতেছো, এই আর কি। তাহলে এখানে তোমার সমান সমান আছে, এখানে কি থাকবে? তোমার সমান সমান থাকবে, দেন আসছে এটা। আবার এই পার্সেন্টেজ হ্যাভ যদি তুমি এখানে দিতা, ধরো পার্সেন্টেজ হ্যাভ তুমি এই যে লিখছো অফ দ্য ট্রায়াঙ্গেল, বা এখানে পার্সেন্টেজ এই যে অ্যাপ দিছো, এফ এফ দিয়ে তুমি কি লিখছো? অফ দ্য ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এখানে আর কিছু লেখো নাই। তাহলে এই পার্সেন্টেজ এফ এর জায়গায় ওই যে 50 যদি এইটা আসতো, তাহলে এই 50টা কোথায় চলে আসতো? এই যে এখানে চলে আসতো, 50 অফ দ্য ট্রায়াঙ্গেল, ঠিক আছে? দেন এই যে 50 অফ দ্য ট্রায়াঙ্গেল, 50 অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে এই জিনিসটা কোথায় যে ঢুকবে? এখানে, আর বাকি যা লেখা থাকবে ওইটাই। এখন সমান সমান দিলে দেখতে আর একটু ভালো লাগবে। তাহলে 50 এই জন্য শেষে আমরা কি করছি? সমান সমানটা দিছিলাম। তার মানে সহজ কথা হলো, এটা নিয়ে আমরা সামনে আরো দেখবো, যখন রেজাল্ট লেখা থাকবে ওগুলো দেখতে দেখতে তুমি ইউজ টু হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে চলো এবার আমরা ফাইনালি আমাদের এই পড়াটা শুরু করি। আমাদের আজকের টপিকের ভিতরে সবার প্রথম যেটা পড়বো সেটা হলো আমরা ডাটা টাইপটা পড়বো, ঠিক আছে? ডাটা টাইপটা এখানে পড়ি, তাহলে একটু তোমাদের ভালো লাগবে। তো ডাটা টাইপটা কি, এটা একটু সহজ আছে, এটা দিয়ে শুরু করলাম, পরে আস্তে আস্তে সবগুলো শেষ করবো। ডাটা টাইপ সম্পর্কে তোমার যে ধারণাটা, এটা একটু তাকায় দেখো যে আমরা আসলে এই যে তোমার ইন্টিজার নিলাম, এটা হলো কি আমাদের ডাটা টাইপ ছিল না? এই যে ইন্টিজার, ভালো করে বুঝো, এইটুক তো তোমার মনে আছে, এটারে আমরা কি বলি? ডাটা টাইপ বলি। এরপরেরটা কি? ভেরিয়েবল। এই যে এ বি সি ডি যেগুলো নেই, এগুলো হলো ভেরিয়েবল। তাহলে ডাটা টাইপটা কি? ডাটা টাইপটা হলো আমাদের এই কোডের ভিতরে আমরা ওই যে ধরনের সংখ্যাগুলো নিয়ে কাজ করব, ওরা দেখতে আসলে কেমন, ঠিক আছে? সংখ্যা এমন যে না যে আমরা সংখ্যা নিয়ে কাজ করব সব সময়। আমরা এখানে কি করতে পারি? আমরা ক্যারেক্টার নিয়েও কাজ করতে পারি, বা এই টাইপের জিনিস নিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে এখন কথা হলো যে কি নিয়ে কাজ করতেছি আমরা ভেরিয়েবলের ভিতরে, ঠিক আছে? ভেরিয়েবলের ভিতরে কি নিয়ে কাজ করতেছি তার পরিচয়টা দেয় হলো এই যে প্রথম যে শব্দটা আছে, ঠিক আছে? এটাও দেয়, কিন্তু এটা এখানে আইনো না, ঠিক আছে? এটা নিয়ে গ্যাঞ্জাম পাকায়ও না। তাহলে এই যে ও যে ইন্টিজার, এখানে আমরা ইন্টিজার কেনটা লিখছি? তার কারণটা হলো যে এটা হলো পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা হলে কি লিখতেছিলাম? ভগ্নাংশ সংখ্যা হলে ফ্লয়েড লিখতেছিলাম। আর তোমার হলো কি ছিল? ক্যারেক্টার। যদি আমরা এই যে ভবিষ্যতে, ঠিক আছে, সামনেই তোমাদের এমন কিছু একটা কোড করাবো বা কয়েকটা কোড করাবো, যেখানে দেখবা লেখা আছে যে এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করো। এ থেকে জেড পর্যন্ত মানে তোমার সি কোড লিখছো, এন্টার ক্লিক করছো, এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। কথা বুঝে আসছে? তাহলে এই যে এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করো, ওই ব্যাপারটা এখানে থাকবে। তাহলে এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করতে বললে এরা তো সবাই কি ক্যারেক্টার না? এরা তো আর তোমার সংখ্যা টংখ্যা না। তখন ওইটার আবার ডাটা টাইপ আমরা এখানে বসাবো হলো ক্যারেক্টার। দেন কিভাবে কাজ করবো ওটা সামনে তুমি দেখতে পারবা। তাহলে ওইটার জন্য তোমার আসতেছে কি? ক্যারেক্টার। তাহলে ক্যারেক্টার থাকবে। আবার কিছু কিছু জিনিসের মান থাকবে অনেক বড়, 10 টু দি ইনভার্স এত, 10 টু দি ইনভার্স অত, অনেক বড়, যেটা তোমরা দেখবে না, তোমাদের নাই, ধরতে গেলে নাই। তো ওইটার আমরা বলি কি? ডাবল, ঠিক আছে? ওইটার আমরা বলি ডাবল। তাহলে আমরা প্রধানত, ভালো করে বুঝো, আমরা প্রধানত যাদের নিয়ে কাজ করি, প্রধানত তাদের নামটা হলো তোমার কি? তাদের অর্থাৎ প্রধানত যেই সকল ডাটা নিয়ে কাজ করি তাদের টাইপের নামটা হলো তোমার ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লয়েড আর ডাবল। যেটা দরকার ওটার জন্য আমরা কি করি? আমরা এখানে ওটা বসাই। উদাহরণ দেওয়া আছে, যেমন ক্যারেক্টারের জন্য আমরা CHAR, এরপরে তুমি যেভাবে করা দরকার এই জিনিসগুলো আমরা বসাবো। ইন ফিউচারে তুমি ওটার কোড দেখবা, সমস্যা নেই। তাহলে ওইটা হলো ক্যারেক্টার, CHAR, ঠিক আছে? ক্যারেক্টারের জন্য আমরা শর্ট করে লিখি ক্যারেক্টার। ইন্টিজারের জন্য শর্ট করে লিখি যে INT। উদাহরণ দেওয়া আছে, এই বক্সটা জানি তোমরা খাতায় নোট করে ফেলো। আর ফ্লয়েডের জন্য আমরা ছোট হাতের ফ্লয়েড লিখি। আর ডাবলের জন্য আমরা কি করি? ডাবলের জন্য লিখি হলো তোমার ডাবল, ঠিক আছে? ডাবলের জন্য ডাবলে লিখে সরাসরি ছোট হাতের। তাহলে একটু খেয়াল রাখো। এবার কথা হলো এই ডাটা টাইপটা আসলে কি কি কাজ করে মাথায় রাখো। এই ডাটা টাইপটা প্রধানত দুইটা কাজ করে। এক, আমরা যে ধরনের ভেরিয়েবলের ভিতরে ডাটা নিব, সেই ভেরিয়েবলের ভিতরে, যেমন এখানে আমি নিছি এর ভিতরে 55, এটা পূর্ণ সংখ্যা, তাই ইন্টিজার লিখছি। সবার ভিতরে পূর্ণ সংখ্যা আছে, তাই আমরা ইন্টিজার লিখছি। তাই আমরা ভেরিয়েবলের ভিতরে কোন ধরনের ডাটা নিয়ে কাজ করব সেই জিনিসটাকে আগে বুঝায় দেয় এই ডাটা টাইপটা।
দুই নাম্বার কাজটা কি? দুই নাম্বার কাজটা হলো ডাটা টাইপটা ভেরিয়েবলের ভিতরে যে সংখ্যাটাও তুমি রাখলা বা যে জিনিসটা তুমি রাখলা, ক্যারেক্টারটা তুমি রাখলা, ওইটার জন্য মেমোরিতে, অর্থাৎ তুমি যদি কোনো কিছু কম্পিউটারের ভিতরে দাও, ওই জিনিসটা মেমোরিতে কি হয়, মেমোরিতে বসে কম্পিউটারের ভিতরে যে ক্ষুদ্রতম মেমোরিগুলো আছে ওইখানে বসে। তো তুমি যে কোনো কিছু দিলা, ওইটা যে কম্পিউটারের ভিতরে ক্ষুদ্রতম মেমোরিতে বসবে, ওইখানে কয়টা জায়গা তার জন্য বরাদ্দ রাখবে। তোমার বাসায় মনে করো মেহমান যাবে, তুমি সোফা বা চেয়ার আনাইছো, ঠিক আছে, তুমি একটা আইডিয়া করে রাখলা যে 10 জন আসবে, আমি 10 জনের চেয়ার বসা রাখলাম, ঠিক আছে। দেন মেহমান 2 জন আসলো বা 5 জন আসলো, ওইখানে বসলো, সমস্যা নাই। তাহলে তোমার কথা হলো এই ডাটা টাইপটা ভালো করে বুঝছো, এই যে ডাটা টাইপটার কথা বলতেছি, এইটা তুমি যখন লিখলা, এই যে এই লাইনটা কি লিখছো, ইন্টিজার ইন্টিজার এ সমান সমান 55 দিলা, ঠিক আছে। এই ইন্টিজারটা কি করে, ও তো বুঝতে পারলোই যে এর মানটা হলো 55 বা তোমার এটা হলো একটা পূর্ণ সংখ্যা, বা আরো যাদের দিব ওরা হলো পূর্ণ সংখ্যা, এটা তো বুঝতে পারেই। তার সাথে ইন্টিজার কম্পিউটারের ভিতরে মেমোরিতে এ নামের একটা জায়গা তৈরি করে, এবং ওইখানে তোমার এর ভিতরে ভবিষ্যতে যে সংখ্যাটা বসবে, ধরো 55 বা অন্য কেউ যদি বসতো, এদের জন্য টোটাল তোমার 2 বাইট জায়গা সে তৈরি করে দেয়। 2 বাইট মানে কি? 2 বাইট মানে হলো 2 বাইট মানে হলো 16টা বিট, ঠিক আছে। তাহলে কম্পিউটারের ভিতরে সে 16টা জায়গা তৈরি করে দেয়। জাস্ট ধরে নাও যে এখানে 16টা জায়গা আছে, বুঝতে পারছো? 16টা বিটের জায়গা। তার মানে তুমি 55কে পরে যদি ভাঙাও কিসে, বাইনারিতে ভাঙালে যতগুলো বিট হবে 01 হবে, ওই 01 এখানে বসে আর বাকিগুলো খালি থাকে। কথা বুঝে আসছে? তাহলে ভালো করে বুঝো যে আমাদের কম্পিউটারে তাহলে মেইন কাজটা কি হলো, যে ইন্টিজারটা তাহলে কি করে, বোঝায় দিল যে এর ভিতরে কি বসতেছে, ইন্টিজার টাইপের ভ্যালু বসতেছে, এটাও বোঝায় দেয়। এবং তার সাথে আরো কি করতেছে, ও মেমোরিতে এবার তুমি যেই ভ্যালুটা বসাবা, যদি শুধু এ থাকতো, মনে করো আমরা এই যে শুধু লিখছি না, যখন স্ক্যানএফের কাজ করছি শুধু এ বি, ঠিক আছে, আর সাম নিলাম, তাহলে কম্পিউটার ও কি করে জানো, ওই যে এর জন্য কি করবে, ইন্টিজার কয়টা বাইট, ইন্টিজারের সাইজ হলো তোমার 2 বাইট। তার মানে এই ইন্টিজারটা এ নামের কি করবে, একটা ঘর বানাবে, ঠিক আছে, যে এ নামের একটা জায়গা রাখলো, যেখানে কয়টা বিট বসার জায়গা করে দিবে, 16টা। তারপরে তোমার বি নামের আরেকটা জায়গা করবে, যেখানে কি থাকবে, 16টা জায়গা থাকবে, এবং সাম টাইপের, ঠিক আছে। এটা জাস্ট তোমাদের বোঝার জন্য, যত সহজে বলা যায় সেটা। সাম টাইপের জিনিসের জন্য আবার কি করলো, তোমার জায়গার ব্যবস্থা করে দিল, কয়টা করে, 16টা বিট বসার জায়গা। এখন বিট কি, এখন তুমি যদি ভবিষ্যতে এই যে এর ভিতরে দিয়ে দেওয়া হলো তোমার 90, তাহলে ও কি করবে, 90 বা ছোট্ট কোনো নাম্বার দিছো, মনে করো এর ভিতরে দিয়ে দিছো তুমি মনে করো 4, ঠিক আছে, এর ভিতরে 4 দিছো, দিয়ে তুমি বি এর ভিতরে আরেকটা কিছু দিয়ে সাম বের করবা। তাহলে এর যদি 4 দাও, 4 ভাঙলে তোমার কি হয়, বাইনারিতে 100, তাহলে এই যে এখানে এর জায়গা মেমোরিতে, পিছনে মেমোরি জায়গাতে 100 বসবে, ঠিক আছে। তাহলে এই যে 100 বসলো, ভালো করে বুঝছো কিন্তু বাবা, তাহলে এই যে 100 বসলো, তাহলে বাকি জায়গাগুলো কি খালি থাকলো, ওইটা কিভাবে খালি ঘরটা নিয়ে কাজ করবো ওইটা আমরা পরে দেখবো না, পরে। তা আপাতত তাহলে এই কাজটা করে, ঠিক আছে। আবার বিয়ের ভিতরে কোনো মান বসালে এই বিয়ের ভিতরে তোমার ওটা বিটে ভেঙে বসে করবে। তাহলে মেইন কথা হলো ডাটা টাইপ দুইটা কাজ করে, এক আমরা বুঝতে মানে কোডটাকে বুঝাই দেয় যে আমরা কোন ধরনের ভ্যালু নিয়ে কাজ করব, দুই মেমোরিতে যে ভেরিয়েবলগুলো দিবা সেই ভেরিয়েবলের ভিতরে সে জায়গার ব্যবস্থা করে দেয়। তাহলে যদি ক্যারেক্টার হয়, আমরা যদি ভবিষ্যতে ক্যারেক্টার নিয়ে কাজ করি, তাহলে 1 বাইট জায়গা দিবে, 1 বাইট মানে 8টা বিট বসার জায়গা দিবে। এখানে তো আমি 16টা বিট বসানোর জায়গা দিচ্ছি, ঠিক আছে, এটা 16 বিটের জন্য আমি জাস্ট ডট ডট দিলাম যে বুঝে নিও এখানে 16টা ঘর আছে, ওকে। তাহলে ক্যারেক্টার কি করে, ক্যারেক্টার আর হলো এই যে সাইডে লেখা আছে %d %f, এটা কোনটার জন্য, এই যে এগুলোর জন্য ইনপুট আউটপুট নেওয়ার সময় আমাদের লাগবে, অথবা মান দেওয়ার সময় লাগে। তাহলে ক্যারেক্টার নিয়ে আমরা যখন কাজ করব ফিউচারে, তখন দেখবা ক্যারেক্টারের জন্য আমরা %c ব্যবহার করব এখানে, এটাকে বলা হয় কি ফরম্যাট স্পেসিফায়ার। একটু মনে রাখো, নবীর থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন এখান থেকে আসে। তাহলে ক্যারেক্টারের জন্য %c ব্যবহার করব, মেমোরিতে কতটুকু জায়গা ব্যবস্থা করে দিবে এই ক্যারেক্টারটা, সেটা হলো 1 বাইট অথবা 8 বিট, ঠিক আছে। এবং ভেরিয়েবল তুমি যা দিবা ক্যারেক্টারের সাইডে তাই দিতে পারো, সমস্যা নেই। এর ভিতর তাহলে ইন টোটাল জায়গা হলো কয়টা, 8টা বিটের জায়গা সে পাইলো, মানে 1 বাইটের জায়গা পেলো। এবার x নামের ভেরিয়েবল আছে, ওইটার ভিতরে কার ভিতরে জায়গাটা যাবে, x নামের, এরপরে যদি অন্য কেউ দাও ওইটার ভিতরে তুমি জায়গাটা কম্পিউটার দিয়ে দিবে। আর এটার ভিতরে পরবর্তীতে আমরা বিভিন্ন মান রেখে কাজ করব, ক্যারেক্টার টাইপের, অর্থাৎ ABCD অ্যালফাবেট টাইপের বিভিন্ন জিনিস নিয়ে কাজ করব, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে সংখ্যাও আবার ক্যারেক্টারের পরিচয় পায়। এরপরে আছে হলো ইন্টিজারে, তাহলে এটারে আমরা কি লিখি, যে %d দিই, ফ্লয়েড হলে কি দিই, %f দিই, ডাবল দিলে ডাবল তোমাদের নাই, শুধু নৈতিকের জন্য ভালো করে জেনে রাখো, এটা হলো LF, লং ফ্লয়েড, ঠিক আছে। কেন, দেখো ক্যারেক্টারের জন্য 1 বাইট জায়গা লাগছে 8 বিট,
ইন্টিজারের জন্য লাগছে হলো 2 বাইট জায়গা 16 বিট, ঠিক আছে। ফ্লয়েটের জন্য হলো 4 বাইট জায়গা। কেন? ফ্লয়েট নাম্বার কি? ফ্লয়েট নাম্বার এরকম না যে 40.55, তাহলে এটার জন্য জায়গা লাগবে, এটার জন্য জায়গা লাগবে। এর জন্য ফ্লয়েটে কি ইন্টিজারের ডাবল, ইন্টিজারের ডাবল, এই যে 2 এর 4 বাইট জায়গা, অর্থাৎ 4 বাইট মানে কি প্রায় তোমার 32 মেবি, ঠিক আছে। তাহলে আর হলো এটার জন্য কি ডাবল, ডাবল হলো আরো বড় মান নিয়ে, তাহলে ওর আরো এই বিট সংখ্যার জন্য কি ঘর থাকে, আরো অনেকগুলো ঘর থাকবে ডাবলে, কারণ অনেক বড় বড় মান নিয়ে সে কাজ করে, ওইটার বাইনারিতে করলে অনেক বড় বড় সংখ্যা আসবে। তাই ডাবলের জন্য কি আসতেছে, তাই ডাবলের জন্য ওইটার আমরা লং ফ্লয়েট বলি, ঠিক আছে। ফ্লয়েটেরও ডাবল, সেটা কি 8 বাইট। দেখছো ফ্লয়েটে 4 বাইট পাইছে, তাহলে এখানে কত 8 বাইট। আর এটা কি এলএফ, পার্সেন্টেজ এলএফ, একটু মনে রাখো ভিত্তিকের জন্য। তাহলে এই হলো তার সাইজ, এবং এটা তুমি যদি বিটে বলো তাহলে কি হবে এটাও তুমি এখন জানো। আর এরা হলো দেখতে যে এইভাবে তুমি করো, যে ইন্টিজার দিলে যেভাবে হয়, ফ্লয়েট দিলে এইভাবে, দেন ডাবল যদি মান দাও থাকে তাহলে তো তুমি এই যে মান বসাইতেছি, সমস্যা নেই, এইভাবে ব্যবহার হয়। তাহলে এই টেবিলটা একটু খাতায় নোট করে নিও, আস্তে আস্তে আরো ইউজড হয়ে যাবা। এখন আরেকটা জিনিস তোমাকে জানতে হবে, সেটা হলো খেয়াল করে দেখো যে ইন্টিজার এই যে 16টা জায়গা করে দেয়, 16টা বিটের জায়গা করে দিল বা 2 বাইট জায়গা করে দিল। তো এখন তুমি মনে করো এর মান যখন, এই যে এর মান যখন তুমি কি নিলা, মাত্র 4 নিলা, 4 এর বাইনারি মান 10, ঠিক আছে। 4 এর বাইনারি মান কত? মাত্র তোমার 100। আরে বাবা, তাহলে এটা হলো 4 এর মান, তাহলে মাত্র 3টা মাত্র কি বিট, তাহলে এই যে 100 আমরা লিখছি, বাকি টোটাল জায়গাটা ফাঁকা থেকে গেল না, ঠিক আছে, ফাঁকা থেকে গেল। তো আমরা সাধারণত যখন এই ছোট ছোট কোড করি তখন এত জিনিস খেয়াল করি না। যখন তুমি একজন প্রোগ্রামার হবা, বড় হবা, তখন তুমি দেখবা যে আমি ইন্ট দিছি ঠিকই, দরকার পড়ছে তাই ইন্ট দিছি, কিন্তু আমার এর ভিতরে বা বি এর ভিতরে বা সামের ভিতরে যে মানগুলো বসবে এটার জন্য তো কি হইতেছে, জায়গা তো আমার এত লাগবেই না, এখানে অল্প একটু জায়গা হলেই তো আমার হইতেছে, 16 জনের জায়গা লাগবে আমার না। তখন এটার সমাধানে তুমি কি করতে পারো, মানে এখন বর্তমানে না, তখন ফিউচারে, তখন তুমি দেখবে যে আহারে আমার অনেক জায়গা নষ্ট হইতেছে, জায়গা নষ্ট হলে এটা প্রসেসিং ক্ষমতা মানে একটু বাড়বে, মানে প্রসেসিং সময়টা একটু ডিলে হবে, কোডটা রান করতে একটু সময় লাগবে, অনেক চিন্তা তখন, ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে চিন্তা। তখন আমরা কি করি, তখন এই ইন্টের আগে, ঠিক আছে, তখন এই ইন্টের আগে, এই যে ইন্টের আগে তখন আমরা কি করব, এখানে একটু সুন্দর করে লিখি যে কি ছিল, a সমান সমান 4 ছিল, মনে করো b সমান সমান 8 দিছি, আর পরে সাম। তখন আমরা কি করি জানো, তখন আমরা এই ইন্টের আগে একটা শর্ট বসাই দিই, SHORT, শর্ট, ঠিক আছে। এই শর্টটা বসানোর কারণে মানে এই যে এই ইন্টের আগে একটু সাইড করে লিখে এখানে শর্টটা বসাই দিই। তোমাদের এইগুলো কিন্তু একবারে লাগবে না, আবার লাগবে, ভালো করে বুঝছো, এরকম একটা অবস্থা, মাথাটা খোলা রাখো। তাহলে এই যে শর্টটা বসাই দিলাম, ঠিক আছে। এই শর্টটা কি করে, এই শর্টটা মডিফাই করে দেয়, তখন যে এর জন্য 4 মানে 4-এর জন্য মাত্র 3টা বিট লাগবে, তখন শর্টটা এই জায়গাগুলোকে তোমার আর ইউজ করে না, শুধু এইটুকুটা ইউজ করে, আর বাকি জিনিসটা তোমার ওর জন্য আর রাখে না। ইন্টিজারের জন্য ঠিকই, কিন্তু 16টা ঘর আর দরকার নাই সে বলে দেয়, তাহলে 3 ঘরের জন্য সে শুধু 3টা বিটে কি করে, মেমোরি থেকে 3টা বিট ইউজ করে, বাকিদেরকে বরাদ্দ করে থয় না। মানে জিনিসটা হলো এরকম যে আমার এখানে 16টা চেয়ার, 3 জন আসছে, 16টা চেয়ার নিয়ে তুমি দাঁড়ায় বসে আছো যে থাক 3 জন যাক, আর তুমি যখন শর্ট ইউজ করবে তখন কি করবে, 3 জন বসছে তো ঠিক আছে, 3 জন বসুক, বাকি চেয়ার নিয়ে আমি চলে যাই, আমার এটা দরকার নাই, চেয়ারটা শুধু শুধু তোমার ওয়েস্ট হইতেছে এরকম। তাহলে আমরা কি করতে পারলাম, এটা শর্টটা ইউজ করার কারণে জায়গা বাঁচলো, বুঝতে পারছো। আবার মনে করো যে তোমার এমন একটা সংখ্যা, ভালো করে বুঝো, এখানে অনেক কিছু আছে বুঝার, মনটা চাই যে সব পড়াই দিই, কিন্তু এখন তো না, আর একটু বড় হলে তোমরা যদি এই লাইনে থাকো তখন তোমরা এমনি জানতে পারবা। তাহলে মনে করো যে আমরা এবার এমন একটা সংখ্যার কাজ করতেছি, এত বড় একটা সংখ্যা নিছি, যেটা এটা মনে করো 16 নম্বর ঘর, ঠিক আছে, এটা হলো 1 নম্বর বিটের ঘর, এটা 16 নম্বর, এত বড় একটা সংখ্যা নিছি, ওইটার জন্য 17টা বিট লাগতেছে, এই যে 3টা না, এরকম 17টা বিট, তাহলে 17টা বিট মানে একটা বেশি। এখন একটা বেশি হয়ে গেলে কি হলো, ইন্ট নিলে আমি এর ভিতরে ওই বিশাল বড় সংখ্যাটা রাখছি, তাহলে ওই সংখ্যাটার জন্য একটা বেশি যদি হয় তাহলে 16 থেকে 17 নাম্বার বিট, তাহলে 17 নাম্বার বিটে গেলে তো ইন্ট দিয়ে তো আর ওরা জায়গা দিতে পারবো না, 16টা চেয়ারে জায়গা হচ্ছে না, একটা চেয়ার কি লাগবে, বেশি লাগবে, ওটা দিয়ে জায়গা দেওয়া যাবে না, তাহলে ইন্টের জায়গায় তখন আমার ইউজ করতে হবে কি, ফ্লয়েট, ঠিক আছে। ফ্লয়েট ব্যবহার করলে তখন আবার দেখতেছি এটা ভগ্নাংশের জন্য, আবার এটা অনেক বড় আরেকটা জায়গা সৃষ্টি করবে, তাহলে ইন্টের জায়গায় ফ্লয়েট আনলে আবার 32 বিটের জায়গা সৃষ্টি হয়ে যাবে, ঠিক আছে। আবার শর্ট ফ্লয়েট দেওয়ার দরকারটা কি, টাইপটাই তো চেঞ্জ হয়ে যাচ্ছে, ইন্টিজার থেকে ওটা কি হয়ে যেতেছে, ফ্লয়েট হয়ে যেতেছে, তাহলে এত ঝামেলা নিতে পারবো না। তখন আবার আমরা কি করি, এখানে দেই হলো আমরা লং, LONG, ঠিক আছে, লং। লং দিলে তখন আবার দেখতেছে যে আমরা এখানে বিরাট বড় একটা সংখ্যা দিছি, ওই সংখ্যাটার 16 বিটা হবে না, 17 বিট 18 বিট লাগবে, তখন আবার এই ইন্টিজার নিজেরা কি করবে, যে আমার চেয়ার ছিল 16টা, আরো 2-3টা মানে মেমোরি থেকে আরো 2-3টা বিটের জায়গা নিয়ে সে নিজের একটু বড় করে নিবে, ঠিক আছে, তখন এই বড়টা জিনিসটা জায়গাটা দিবে। আবার অতিরিক্ত বড়র জন্য ওটার জন্য ডাবল আছে, মোটামুটি বড়র জন্য যদি 16 বিটে না হয় ওটার জন্য সে ব্যবস্থা করে দিবে।
তাহলে এই যে লং আর শর্ট আরও অনেক কিছু আছে, এই দুইটাই তোমাদের আসে পরীক্ষা, এই জন্য বললাম যে এই দুইটাকে কি বলে, এই দুইটাকে বলে হলো ডাটা টাইপ মডিফায়ার। ভালো করে মাথায় রাখো, ডাটা টাইপ মডিফায়ার, ঠিক আছে? তাহলে এটা হলো ডাটা টাইপ মডিফায়ার। তাহলে লং আর শর্ট এরা কি করে, আমাদের এই যে ডাটা টাইপটা কোনো প্রবলেমে যদি পড়ে জায়গা নিয়ে, দেখা গেছে অনেক জায়গা নষ্ট হবে, সে অ্যাকুরেট জায়গাটা নিলে ওইটার জন্য আমরা কি ব্যবহার করতেছিলাম, শর্ট। আবার তুমিও হচ্ছে না জায়গা, একটু বাড়াইতে হবে, তাহলে ওটার জন্য লং। তাহলে এরা কি করতেছে, আমাদের ডাটা টাইপকে থেকে মানে ডাটা টাইপটাকে এভাবে তোমার ব্যবহারের উপযোগী আরো ভালোভাবে করে দিতেছে, এবং এদেরকে বলা হয় ডাটা টাইপ মডিফায়ার। তাহলে মডিফায়ার, ওকে? তাহলে এটার ভিতরে চলে গেল ডাটা টাইপ মডিফায়ারটা কি। তা এমনিতে তুমি কিন্তু মনে রাখো ফরম্যাট স্পেসিফায়ার কি, মডিফায়ার কি, এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, ওকে? বইতে থাকলে আরো জানতে পারবা। তাহলে এই জিনিসটা তুমি ফ্লয়েটের ভিতরেও সেম, ফ্লয়েটে মনে করো কারো জায়গা কম লাগতেছে, ওখানে শর্ট, আর একটু বেশি লাগবে লং, এদের ভিতরে তুমি সবার ভিতরে এটা ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে চলো আমরা মোটামুটি এটা শেষ করে ফেললাম ডাটা টাইপটা। এবার চলো আমরা যেটা করব সেটা হলো কি পড়বো এরপরে, আমরা এরপরে সিএই প্রোগ্রামের গঠনটা পড়বো। একটা মজার জিনিস তোমাকে বলি যে আমি প্রথমে ডাটা টাইপটা নিয়ে পড়াইলাম, পরে গঠন পড়াচ্ছি। তুমি খেয়াল করে দেখবা যে আমার কথাগুলো একটু হলো তোমার মাথায় ঢুকতেছে, যেগুলো কখনোই ঢোকার কথা না। তার কারণটা হলো আমি তোমার পড়ানোর সময় চিন্তা করি যে আমার ওই সাইডে স্টুডেন্টটা হলো এমন একজন, আমি নিজে এমন একজন যে আমি আসলে এই জিনিসটা বোঝার যোগ্য না, অনেক কঠিন লাগে আমার কাছে তারে বুঝাইতে, ঠিক আছে? ওই স্টুডেন্টারে বুঝাইতে বা কি করলে সে বুঝতে পারবে, ওই মাইন্ড সেট আপটা নিয়ে আমি তোমাকে পড়াই, ঠিক আছে? মানে আমি নিজের ভিতরেই কল্পনা করে নেই যে আমি এমন কাউকে পড়াচ্ছি যে হলো খুবই দুর্বল, বা আমি ওই তার জায়গায় যদি থাকতাম তাহলে কি অবস্থাটা হইতো, এরকম জিনিসটা কল্পনা করে নেই। যার জন্য তোমরা এত সহজে বুঝতে পারো যে স্যার কথা বললে কেন বুঝতে পারি। কিন্তু কিছু জিনিস অনেক ক্রিটিক্যাল, তারপরেও সব থেকে সহজ যতটুকু করা যায়। এখন কথা হলো যে আরেকটা জিনিস, যে আমি কেন এই সি এর গঠনটা, সি কোড এতগুলো করে ফেলছো, এখন কেন সি এর গঠনটা করাচ্ছি? তার কারণটা হলো স্যাররা প্রথমেই পড়ায়, পড়ানোর পরে তোমরা খুব ভয় পেয়ে যাও, আরে সর্বনাশ কি পড়াইলো এটা, আমি তো সি প্রোগ্রামই চিনি না, জীবনে দেখলামই না, কি অদ্ভুত জিনিস, এখনো তো করিই নাই, আগেই কেন গঠন পড়াইলো? এই জন্য আগে তোমাকে কিছু কোড করা নিছি, এখন আমি যা বলবো তুমি নিজেই বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে চলো এবার দেখি। তো আমরা সি প্রোগ্রামের যে গঠনটা আছে, এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করব, সেটা হলো সি প্রোগ্রামের গঠন মানে হলো যে একটা সি কোড আছে, এখানে ছোট একটা সি কোড পড়ে আছে, ঠিক আছে? এই যে ছোট একটা সি কোড যা আছে, এই কোডের ভিতরে আমরা সি এর একটা বেসিক মডেল আছে, অর্থাৎ এই জিনিসটা পরে এই জিনিসটা, এই জিনিসটা পরে এই জিনিসটা, এই জিনিসটা পরে এই জিনিসটা করতে হয়, সেরকম যেমন আমাদের HTML এর ছোট কিছু বেসিক মডেল ছিল, যে প্রথমে আমরা হেডের কাজ করব, পরে বডির কাজ করবো, এটাই। এখানেও তাহলে কি আছে, কিছু বেসিক কাজ আছে, যে এটার পরে এটা, এটার পরে এটা, এভাবে করতে হয়। তাহলে এই বেসিক মডেলটা আমরা দেখব। তবে একটা জিনিস খেয়াল করে দেখবা, এই মডেলের সকল জিনিস আমরা শিখি নাই। তার কারণটা হলো তোমরা এখনো ছোট, তোমরা এখনো অল্প শিখতেছো, একবার অল্প, যখন বড় হবে তখন যদি এই লাইনে থাকো আরো শিখতে পারবা। তো তোমাদের কিন্তু এইখানকার একবার অল্প জিনিস দিয়ে তোমাদের কোডগুলো হয়ে যায়, কিন্তু তারপরেও বাকি জিনিসগুলো তোমাদের 2 মার্কের প্রশ্নের জন্য আসে, এই জন্য ভালো মতো এটা নোট করবা এবং মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে এবার দেখো সবার প্রথমে কি আছে, ডকুমেন্টেশন সেকশন। ডকুমেন্টেশন সেকশন মানে কি, ঠিক আছে? আমরা কিন্তু মেইনলি পড়ছি কোনটা কোনটা, দেখো তোমাকে মার্ক করে দিই, তুমি বুঝতে পারবা। আমরা পড়ছি হলো এই যে তোমার লিঙ্ক সেকশনটা। লিঙ্ক সেকশন কোনটা, এই যে #include_studio.h, অর্থাৎ আমরা যে কোডগুলো করছি তার ভিতরে এই বেসিক মডেলের কি কি আছে সেটা একটু দেখো, এটা আছে। তারপরে যে মেইন সেকশনটা আছে, এছাড়া কিন্তু আমরা কোড আর কিছুই নেই, মাত্র এই দুইটা জিনিস দিয়ে আমরা কোড রান করি, কিন্তু এছাড়া আরো অনেক কাজ করা যায়, সেটা সম্পর্কে হালকা একটা আইডিয়া তোমরা এখন পাবা। এটাকে মুখস্থ করতে হবে না, কিন্তু যেগুলো পড়াবো ওইটা 2 মার্ক এবং 1 মার্ক এবং ইয়ার জন্য, নৈবিত্তিকের জন্য লাগবে। তাহলে প্রথমে কি আছে দেখো, আমরা সিকিউরের ভিতরে এই সাধারণ জিনিস ছাড়া, অর্থাৎ লিঙ্ক সেকশন, এই যে লিঙ্ক সেকশন আর মেইন সেকশন, এটা বাদ দিয়ে আমরা কি করতে পারতাম, ডকুমেন্টেশনের জিনিস দিতে পারতাম এখানে। এটার মানে কি, এটার মানে হলো তুমি যদি চাও তোমার সিকিউরের ভিতরে কোনো ছোট্ট শর্ট নোট অথবা কমেন্ট দিয়ে রাখতে, মনে করো জিনিসটা এরকম যে তুমি একটা কোম্পানিতে কাজ করো, অনেকগুলা সিকোডের কাজ করছো, তুমি নিজে একটা সময় একটা সিকোড খুলে বুঝতে পারতেছো না কি করছো, অথবা তুমি একটা কোম্পানিতে কোনো একটা কাজ করে থুয়ে গেছো, চলে গেছো, এবার আরেকজন ব্যক্তি আসলে সেই কোডটা একটু ধরতে কষ্ট হইতেছে, তাহলে তার হেল্পের জন্য তুমি যেটা করতে পারো, অথবা তুমি যদি নিজের কোনো নোট রাখতে চাও এই কোডের ভিতরে, তাহলে যেটা তুমি করতে পারবা সেটা হলো তুমি এই যে উপরে, ঠিক আছে, এই হ্যাশের, ঠিক আছে, #include_studio.h এর উপরে তুমি চাইলেই এখানে একটা স্টার চিহ্ন, একটা স্ল্যাশ, একটা স্টার চিহ্ন দিয়ে, ঠিক আছে, তুমি এখানে দিতে পারো হলো, এখানে তুমি যা মন চাই লিখে দিতে পারো, যে মাই নেম ইজ, ধরো মাই নেম ইজ বাইজিদ,
আরও অনেক কিছু তুমি লেখে, ঠিক আছে, আরও অনেক কিছু তুমি লেখে একটা স্টার আর হ্যাশ মানে স্ল্যাশ চিহ্ন দিয়ে তুমি আবার বন্ধ করে দিতে পারো। তাহলে শুরুটা কি হইতেছে, শুরুটা হলো এটা দিয়ে দেন তুমি যা মন চায় লিখে আবার স্টার স্ল্যাশ দিয়ে বন্ধ করে দিতে পারো। তাহলে এই যে তোমার এইটার ভিতরে তুমি শুধু তোমার নাম না, তোমার ফোন নাম্বার, তুমি তোমার ডেজিগনেশন যেগুলো আছে এনিথিং তুমি এখানে লিখতে পারো, যে আমরা এই কোডটা এই কারণে করছি হ্যান ত্যান তুমি লিখতে পারো। তাহলে লম্বা ধরনের এই যে কমেন্ট যদি তুমি এখানে লিখে দাও, এটা এই সি কোডের ভিতরে, এই সি কোডের সাথে এটার কোনো সম্পর্ক নেই, কোনো ধরনের প্রবলেম সে করবে না, কিন্তু তোমার ঠিক মতো শুরু করতে হবে, ঠিক মতো বন্ধ করতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, এটা একটা কমেন্ট আকারে উজ্জ্ব আকারে থেকে যাবে। কিন্তু সুবিধাটা কি, ভবিষ্যতে যদি কেউ এই কোডটা খোলে বা তুমি যদি খোলো, তাহলে তুমি এখানে যদি নোট করে রাখো কোনো কিছু যে এই কোডটা এই কারণে করছিলাম, তখন তুমি এটা দেখে বুঝতে পারবা যে তুমি কি করছো আর কি লাগবে, অথবা অন্য কেউ যদি দেখে সেও বুঝতে পারবে। তাহলে ততোধিক লাইনের যদি তুমি কিছু লিখতে চাও, ঠিক আছে, উপরে এই যে উপরের দিকে, তাহলে তুমি সাধারণত এটা উপরের দিকে লেখে, তাহলে তুমি কি করবা, এই যে তোমার কি বলে স্ল্যাশ চিহ্ন স্টার দিয়ে আবার স্ল্যাশ মাঝখানে তুমি যেমন হচ্ছে লিখে দিবা। কিন্তু ছোট কোনো কমেন্ট যদি তুমি চাও, যে সি কোডের ভিতরে কোনো জায়গায় এমন কোনো কাজ করছো, অনেক তোমার মনে করো যে অনেক ইম্পর্টেন্ট কোনো কাজ বা জটিল কোনো কাজ, যেটা তুমি চাও যে পরবর্তীতে তুমি যখন দেখবে তাহলে একটু বুঝতে পারো, অথবা অন্য কেউ যদি কোড খুলে দেখে তাহলে একটু যাতে বুঝতে পারে, ওই কাজটা যদি ব্যবস্থা করতে চাও, তাহলে তুমি যেটা করতে চাও, যেই লাইনে করছো ওই লাইনে তুমি ডাবল দুইটা স্ল্যাশ দিবা, দিয়ে তোমার যা মন চায় ছোট ধরনের কিছু লিখবা, ঠিক আছে। তাহলে মাথায় রাখো যে আমরা সি এর ভিতরে কমেন্ট টাইপের জিনিস করতে পারি, যেটাকে বলা হয় তোমার কি ডকুমেন্টেশন টাইপের জিনিস, অর্থাৎ তুমি চাইলে কিছু লিখে রাখতে পারবে, এটা কোডের সাথে কোনো সম্পর্ক নাই, তুমি শুধু কি করবা যে এই ডাবল স্ল্যাশ দিয়েও তুমি যেমন চাই লিখতে পারবো, বাট এখানে ডাবল স্ল্যাশ দিলে সাধারণত ছোট ধরনের জিনিস লিখতে হয়, তোমার এনিথিং যেমন চাই, যে হেয়ার উই অ্যাড 3 নাম্বার তোমার যা মন চাই এখানে লিখতে পারো, ঠিক আছে। আমার সাধারণত তাড়াহুড়ার লেখাগুলো একটু মজার টাইপের হয়, তাহলে এখানে তুমি যেমন চাই লিখতে পারো। আর আবার যদি তুমি একটু বড় কিছু লিখতে চাও, তাহলে এই যে এই সিস্টেমে তুমি লিখতে পারো, ঠিক আছে। কিন্তু এটা তোমার নাই, তুমি শুধু জেনে রাখো। এরপরে তুমি এই কাজ করার পরে দেখো লিঙ্ক সেকশনের কাজটা এখানে করতে হয়, আমরা জানি এটা এইভাবে চলে। দেন তোমার আছে ডেফিনেশন সেকশন, এটা সম্পর্কে তোমাকে একটু জানতে হবে। তাহলে ডেফিনেশন সেকশনটা কি ভালো করে বুঝছো, একটু মুছে দিলাম, এটা একটু ক্লিন থাকলে তোমরা সহজে বুঝতে পারবা। তাহলে ডেফিনেশন সেকশনে আমরা আসলাম। ডেফিনেশন সেকশন মানে হলো তুমি আগে থেকে এখানে কিছু জিনিস ডিফাইন করে রাখবা। ডিফাইন মানে কি, ডিফাইন মানে হলো তুমি এই জায়গাটায় আগে থেকে কিছু জিনিস ব্যাখ্যা করে রাখবা, যে এই জিনিসটা ব্যাখ্যা মানে দিয়ে রাখবা যে এই জিনিসটা পুরো কোডের জন্য এমন হবে, ঠিক আছে। তাহলে এইটাকে বলা হয়, ভালো করে বুঝি, এটাকে বলা হয় কনস্ট্যান্ট। এটাকে কি বলে, কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে কনস্ট্যান্টের যে জিনিসগুলো আছে একটু শর্ট করে বলি, যে এটার মানে হলো তুমি কোনো জিনিসকে আগে থেকেই এখানে কি করে রাখছো, আগে থেকেই বলে রাখছো এই জায়গাটায়, ঠিক আছে। কোথায়, মেইনের উপরে, চাইলে ভিতরেও বলা যায়, উপরে এই জায়গায় বলে রাখছো যে এটার মানটা হলো ধ্রুবক, ঠিক আছে। যেমনটা মনে করো, আমি যদি এখানে কনস্ট্যান্ট লেখা দুইটা নিয়ম আছে, কনস্ট্যান্ট মানে হলো ধ্রুবক, কোনো মানকে, অর্থাৎ তুমি চাইতেছো যে এ টাইপের একটা মান, ভালো করে বুঝো, এ সমান 50, ঠিক আছে। এই মানটাকে কোডের ভিতরে আর কখনোই পরিবর্তন করতে পারবে না, ঠিক আছে। তাহলে তুমি এমন কোনো কাজ করে দিবা যে ভবিষ্যতে এখানে 1000 লাইনে কোড লিখতেছে, কোনো জায়গায় যদি এর মান 50 জায়গায় অন্য কিছু লেখে, ওইটার কাজ করবে না, তুমি এর মান 50 বলে দিয়ে যাবা এই জায়গায়, ওইটাই শুধু কাজ করবে। এখানে যদি ভবিষ্যতে এর মান 30ও নেয়, কাজ করবে না, ঠিক আছে। এটাই দিতে হবে এবং এটাই কাজ করবে। তোমার এর মান 30 দিয়ে তুমি বিয়ের সাথে যোগ করলা, আউটপুটে যাতে 50 দিয়ে যোগ হয়েছে, কারণ কি তুমি এখানে বলে দিছো। তাহলে এরকম তোমার হাতে পাওয়ার আছে যে কোনো কিছুর মান তুমি আগে ফিক্স করে দিবা যে ভবিষ্যতে এটা আর চেঞ্জ হবে না। এই ধরনের জিনিসটাকে বলা হয় কনস্ট্যান্ট, ঠিক আছে। কনস্ট্যান্টের লেখার দুইটা নিয়ম আছে। একটা নিয়ম হলো এরকম, ভালো করে একটু বুঝো যে কনস্ট্যান্টটা লেখার দুইটা নিয়ম আছে। একটা হলো এরকম যে হ্যাশ দিয়ে, ঠিক আছে, হ্যাশ দিয়ে ডিফাইন, ঠিক আছে, হ্যাশ দিয়ে ডিফাইন লিখতে হয়। তারপরে তুমি যে জিনিসটাকে কনস্ট্যান্ট করতে চাও, মনে করো যে পায়ের মান অনেকে কনস্ট্যান্ট করে দেয়, যে পাই কত 3.1416, এইভাবেও তুমি লিখতে পারো। খেয়াল রাখবা যে হ্যাশ দিয়ে যদি আমরা লিখি, তাহলে এই লেখাটা আমরা এই জায়গাটায় লিখবো, ঠিক আছে। ওই যতগুলো আমাদের লিঙ্কিং সেশন দরকার করার পরে এটা আমরা বসাই দিব, দরকার নাই তোমাদের এটা ইউজ করা নাই, কিন্তু বইতে যেহেতু আছে তোমাকে এইটুকু জানতেই হবে। এই কনস্ট্যান্টটা করার আরও একটা নিয়ম আছে, সেটা হলো আমরা এখানে লিখতে পারি CONST, ঠিক আছে, কনস্ট্যান্ট। দেন এটা কি ফ্লয়েড মান, ফ্লয়েড FLOAT, ফ্লয়েড বাই 3 ঠিক আছে, পাই এখানে সমান আছে পাই 3.1416,
এবং এটা বন্ধ করতে হয়, ঠিক আছে? তাহলে দুইটা নিয়ম আছে, একটা হলো বন্ধ করার দরকার নেই, সমান সমান দরকার নেই, এবং আরেকটার ভিতরে কি আছে, আমাদের সমান সমান আছে এবং বন্ধ করতে হয়। তাহলে ভালো করে এই দুইটা জিনিস একটু খাতায় নোট করে নিও যে আমরা এই দুইভাবে লিখতে পারি। কিন্তু এই লেখাটা, ঠিক আছে, পয়েন্টটা বড় করে দিলাম, এই লেখাটা কিন্তু এখানে লেখে না, হ্যাশ থাকলে এটা উপরে দিবা, মানে তুমি যদি চাও যে হ্যাশ দিয়ে ডিফাইন করবে তাহলে উপরে লিখতে পারবা, আর শুধু যদি লিখতে চাও এটা থাকবে হলো এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট যে তুমি দিছো না, এই সেকেন্ড ব্র্যাকেটের পরের লাইনটা এটা দেওয়া থাকবে। কিন্তু সাধারণত এই লাইনটা তুমি যেখানে মন চায় তুমি দিতে পারো, যে ভবিষ্যতের কোড যাতে আমার ইচ্ছা মতো থাকে, বাট এত দূর যেতে হবে না। তুমি খালি খেয়াল রাখো যে এই টাইপের লেখাটা প্রথম দিকে লিখতে হয়, আর এইটা লিখতে হয় ইন্ট মেইনের উপরে, মানে যে হ্যাশ চিহ্ন দেওয়ার সিরিয়ালের জায়গায়, ঠিক আছে? এবং নিয়ম দুইটা কি? নিয়ম দুইটা হলো যে আমার হ্যাশ থাকবে, ডিফাইন থাকবে, বাই থাকবে, তারপরে তোমার পাই বা এখানে তুমি এ লেখো, এ লিখে তুমি এই মানটা দিয়ে দিতে পারো, আর যদি তুমি এখানে এনিথিং দিতে পারো, ABCD কি দিতে পারো ওটা আমরা সামনে জানবো। তারপরে তোমার কনস্ট্যান্ট, তোমার এখানে ফ্লয়েড, এইভাবে লিখলে তোমার এই ডাটা টাইপটা দিয়ে দিতে হয়, এটা ফ্লয়েড নাম্বার দেখে ফ্লয়েড বলছি, পরে পাই দিছি, বা তুমি অন্য কোনো ভেরিয়েবল দিয়ে দিতে পারো, দেন সমান সমান দিতে হয়, দেন এটা লিখে বন্ধ করে দিতে হয়। একটু জটিল জিনিস মনে রাখো, আজকের ক্লাসটা কিন্তু একটু উজ্জ্ব ক্লাস, বুঝছো? এটা কোডের সাথে সম্পর্ক নাই, আবার আছে, বারবার বলতেছি। তাহলে এটাও তুমি এখানে লিখতে পারো। এখন যদি এই পায়ের মানটা তুমি ফিক্স করে দাও, ভিতরে যদি পায়ের মানটা অন্য কোথাও 1000 লাইন করতেছো, 1000 লাইনে কোড করতেছো, কোনো জায়গায় যদি এই মানটা একটু মানে 19-20 হয়ে যায় মনে করো, তাও তুমি যে উপরে ফিক্স করে যেটা দিছো ওইটাই কাজ করবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কি করতে পারি, কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্টের মানে এই যে ডিফাইন টাইপের জিনিস বা ডেফিনিশন টাইপের জিনিসটা আমরা কিন্তু উপরে লিখি, এই জন্য এই যে লিঙ্কের পরে এইটাও আছে, ডিফাইন আছে, ঠিক আছে? তাহলে এই হলো কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের ভিতরে অনেক রকম জিনিস থাকে, ওইগুলো তোমরা ভবিষ্যতে তোমরা জানতে পারবা, যে কনস্ট্যান্টের ভিতরে যেমন এখানে সংখ্যা বসাই দিছি, ঠিক আছে? এই সংখ্যা টাইপের জিনিসও বসে, আবার কিছু কিছু ক্ষেত্রে তোমার অ্যালফাবেটও বসতে পারে, ঠিক আছে? তখন আবার এখানে কি হইতো, তখন আবার এটার বেলা আবার ডাটা টাইপ দিতে হয় না, এটা মজা আছে এটা ইউজ করা, এই জন্য এটা ইউজ যদিও করে, এটা করে। আবার এখানে তখন ক্যারেক্টার করলে এখানে ক্যারেক্টার লিখে দিত, CHAR ক্যারেক্টার, দেন তোমার মনে করো যে পাই, মনে করো পাই সমান সমান এখানে দিয়ে রাখছি আমি A, ঠিক আছে? একটা অক্ষর বসালে আবার উপরে একটা একটা করে কোটেশন দিতে হয়, ঠিক আছে? আর স্ট্রিং বসাইলে এখানে মজার ব্যাপার আছে, ঠিক আছে? স্ট্রিং বসাইলে, স্ট্রিং মানে কি এটা বলে দিচ্ছি, যেহেতু আসছে। স্ট্রিং মানে হলো এই যে আমরা লিখি না বাংলাদেশ, বাংলা লিখলাম, মানে বড় একটা কিছু, ততোধিক ক্যারেক্টার যদি থাকে ওইটার আমরা বলি স্ট্রিং। এখানে অনেকগুলা নাম্বারকে মাঝে মাঝে ধরা হয়, ঠিক আছে? তাহলে বাংলাদেশ বা ICT এরকম টাইপের যদি কিছু বসে, তখন আবার লিখে দিব বাংলাদেশ BAN, তখন আবার দুইটা কোটেশন দিতে হয়। তো এইখানে অনেক কাহিনী আছে, একটু মনে রাখো যে হালকা করে, যে আমাদের এই কনস্ট্যান্টের ভিতরে কয় রকমের জিনিস বসে, সাধারণত দুই রকমের ভিতরে তোমার কি কি থাকে, দুই রকমের ভিতরে একটু মনে রাখো যে আমাদের নাম্বার টাইপের জিনিস থাকতে পারে, নাম্বার থাকলে ওইটা আমাদের কোন ধরনের নাম্বার, ইন্টিজার হলে ইন্টিজার লিখবো, ফ্লয়েড হলে ফ্লয়েড লিখবো, ঠিক আছে? আর থাকতে পারে তোমার ক্যারেক্টার টাইপের জিনিস, ক্যারেক্টার টাইপের জিনিস একটা অক্ষর লিখলে একটা কোটেশন, আর স্ট্রিং STRING স্ট্রিং টাইপের জিনিস থাকলে, স্ট্রিং মানে হলো ততোধিক অক্ষর একসাথে থাকলে ওইটাকে আমরা দুইটা কোটেশনের ভিতরে লেখাটা ভালো আর কি, ঠিক আছে? আর এছাড়াও কনস্ট্যান্টের ভিতরে যদি তুমি কোনো হেক্সাডেসিমাল মান দিতে চাও, বা অন্য কোথাও যদি হেক্সাডেসিমাল, যেহেতু কথা আসছে বলে দিই, একটু মনে রাখো, হেক্সাডেসিমাল দেই, তারপরে আমরা কি দেই, অক্টাল দেই না? তুমি যদি বুঝাইতে চাও যে এই মনে করো এখানে দেখলাম ওর ভিতরে আমরা একটা মান দিব, এটা হলো অক্টাল, মনে করো অক্টাল লিখতে চাই, তাহলে সামনে একটা শূন্য দিয়ে 3 4 1 বা তোমার যা মন চাই দিতে পারো। অক্টাল মানে কি, শূন্য থেকে কত পর্যন্ত নাম্বার, 7-এর ভিতরে নাম্বারগুলো দিয়ে তুমি অক্টাল বানাতে পারো। তাহলে মনে করো 341 লিখছি, বাট সামনে একটা শূন্য যদি লেখো, তাহলে তোমার প্রোগ্রামটা বুঝা ফেলে যে এটা একটা অক্টাল। অন্য জায়গাতেও তুমি যদি অন্য জায়গাতেও এই কাজটা করো, সে বুঝতে পারবে অন্য জায়গাতেও, ঠিক আছে? জাস্ট এটা একটু এক্সট্রা নলেজ দিতেছি। আর তোমার যদি হেক্সাডেসিমাল তুমি যদি দিতে চাও, তাহলে এখানে দিতে পারো OX দিতে পারো, ঠিক আছে? এখানে কি দিবা, তাহলে মনে করো এখানে A সমান OX দিয়ে যদি তুমি লেখো যে 25, বা তুমি তখন যদি লেখো যে 2CD, তখন এই OX এর জন্য তোমার ওইটারে বুঝবে হেক্সাডেসিমাল, তখন তুমি হেক্সাডেসিমাল টাইপের সংখ্যা লিখেও কাজ করতে পারবা। তো অনেক কিছু আছে ভাই, সিটা একটা সমুদ্র, বললে খালি বলতে মন চাবে, বাট এইটুকু আছে বলে তোমাদের বলছি, ঠিক আছে? একটু দেখবা তোমরা কনস্ট্যান্ট টাইপের টপিকে যা দেখবা, ওইখানে কয় রকমের আছে, এক এক বইতে এক এক টাইপ দেওয়া থাকবে, কারো বইতে 5টা, কারো বইতে 6টা, কিন্তু মূলত সাধারণত দুই রকমের জিনিস, একটা হলো কি সংখ্যা টাইপের, আর একটা হলো সংখ্যাটাকে বলা হয় নিউমেরিক, ঠিক আছে? নিউমেরিক টাইপের, সংখ্যা টাইপেরটাকে নিউমেরিক টাইপের, আর আরেকটা হলো তোমার কি অক্ষর টাইপের একটা অক্ষর বসতে পারে, স্ট্রিং বসতে পারে, আর সংখ্যার ভিতরে তোমার ইন্টিজার, ফ্লয়েড, মাইনাস, প্লাস এইগুলো থাকবেই, ঠিক আছে? তো এই হলো কনস্ট্যান্টটা আমরা পরিপূর্ণ নিলাম, ওকে? তাহলে এইবার চলো আমরা যাই হলো আমাদের পরবর্তী টপিক,
তাহলে কনস্ট্যান্টটা গেল, এরপরে আমাদের কি গ্লোবাল ডিক্লারেশন সেকশন। তাহলে আমরা কনস্ট্যান্ট সম্পর্কে জানতে পারলাম। এখন কথা হলো সকল কিছু একবার বিস্তারিত যদি কোড লিখতে যাই অনেক সময় লাগবে। আশেপাশে দেখবা ছবি দিয়ে দিয়ে আমি সবগুলোর এক্সাম্পল কিন্তু দিয়ে দিই, একটু চোখ দিয়ে খালি দেখবা, যতটুকু দরকার অতটুকু কিন্তু আমি লিখে দিই। এখন কথা হলো এটা তাহলে আমাদের গঠন, এটা আমাদের গঠন যে আমরা এইভাবে সি কোডটা করতে পারি, কিন্তু ওইখান থেকে আমরা যা দেখতেছি যে আমরা এগুলো কিন্তু ইউজ করি নাই, বাট ইউজ করা যায় ওটা একটু একটু জানতেছি, এই তো। তাহলে এখন চলে আসলাম আমরা কোথায়, সেটা হলো গ্লোবাল ডিক্লারেশন সেকশনে, গ্লোবাল ডিক্লারেশন সেকশনে। তো এখন এইটা আবার কি জিনিস, এই জিনিসটাও তুমি চাইলে এখানে মানে লিখতে পারবা। কোথায় দেখো, এটা কোথায় আছে, যে মেইনের উপরে আছে না, তাহলে তুমি এই গ্লোবাল ডিক্লারেশনটা এখানে লিখতে পারবা। তাহলে একটা কোডের ভিতর কিন্তু এতগুলো জিনিস সব থাকতে পারে, ঠিক আছে। যদি বিশাল বড় কোনো স্পেশাল কোড করো তখন, এখন তোমাদের এগুলো কিন্তু না, এখন খালি এইটুকুই কিন্তু আমাদের কাজ শেষ। ধৈর্য নিয়ে দেখতেছো, আর একটু ধৈর্য স্যার, আর একটু ধৈর্য, জাস্ট আজকের ক্লাসে একটু প্যারা দিবে, কালকের ক্লাস থেকে আবার তুমি কোড করবা, দেখবে উড়াধুরা কোড, ঠিক আছে, একটু কষ্ট করো। তাহলে আমাদের এরপর যে জিনিসটা আছে সেটা হলো কি, এরপর জিনিসটা হলো গ্লোবাল ডিক্লারেশন সেকশন। এটা আবার কি জিনিস, এটা হলো সাধারণত একটু খেয়াল করো যে এটা হলো সাধারণত আমাদের ভেরিয়েবলের সাথে কানেক্টেড। জিনিসটা একটু অন্যরকম, বাট আমি একটু সহজে নিয়ে আসছি যে এটা হলো ভেরিয়েবলের সাথে কানেক্টেড। ভেরিয়েবলটা কি, ভেরিয়েবলটা হলো এই যে এখান থেকে আমরা এই যে চলকটা পড়ে ফেলতেছি। আমরা কি কি পড়লাম, আমরা সি প্রোগ্রামের গঠন পড়তেছি, আমরা ধ্রুবক, ধ্রুবক মানে কি কোনো কিছুর মানকে ফিক্স করে দাও, এটা পড়লাম। আর এখন আমরা আসলাম কিসে, চলকে, ঠিক আছে। তাহলে চলকটা কি, চলক সম্পর্কে আরো অনেক পড়া আছে, ওইটা সামনে কোনো দিন আমি ছোট্ট করে আগায় দিব, এখন যতটুকু পড়ানো যায় ওইটাই। তাহলে চলকটা কি, চলকটা হলো এই যে এরা, এই যে এ লিখছো, এই যে বি লিখছো, এরা হলো কি চলক, এই যে সি লিখছো, এরা হলো চলক। তা এখন ভালো কথা বুঝো যে আমাদের এই যে মেইনের ভিতরে আমাদের কি কি আছে, মেইনের ভিতরে এই যে যেখানে মানগুলোকে বলে দেওয়া আছে এদেরকে বলা হয় ডিক্লারেশন পার্ট, ঠিক আছে, ডিক্লারেশন পার্ট। আর যেখানে সূত্র টাইপের কাজ করা আছে এই জিনিসটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হলো এক্সিকিউটেবল পার্ট। মানে এখানে কি করা হয়, এক্সিকিউট, প্রসেস করা হয়, ঠিক আছে, এরপর আউটপুট চলে আসে। তাহলে তোমার ভালো করে বুঝো যে মেইনের ভিতরে কয়টা আছে, ডিক্লারেশন আর এক্সিকিউটেবল পার্ট আছে, ওকে। এখন কথা হলো যে সাব প্রোগ্রামটা কি আর এই গ্লোবালটা কি, এটা বোঝানোর জন্য আমাকে আগে সাব প্রোগ্রাম সেকশনটা বা ফাংশনটা তোমার বোঝাইতে হবে। এটার মানেটা হলো ভালো করে বুঝো, যখন তোমাকে একটা জায়গায় মনে করো তোমাকে কোড করতে হচ্ছে কোনো একটা প্রবলেম সলভের জায়গায়, যাই দেখতেছো অনেক বড় কোড করতে হবে এই প্রবলেমটা সলভ করার জন্য, তখন তুমি ছোট ছোট অংশে ওটার ভাগ করে নিলা, যে আমি একটা অংশের ভিতরে এই যে মেইনের ভিতরে একটা অংশের ভিতরে এই জিনিসগুলোর কাজ করব, আরেকটা অংশের ভিতরে দেখতেছি যে কোনো জায়গায় আমার মানে কোনো মানুষের ধরো স্যালারি ধরতে হয়েছে যে রহিম সমান সমান 5,000 টাকা, আবার আরেকটা ওই কোডেরই সেম কোডেরই আরেকটা অংশে যে আমার রহিমের মানে তোমার ধরা হয়েছে, বোনাস ধরা হয়েছে 2,000 টাকা। তাহলে ওই একই ভেরিয়েবল মানে এর মান এক জায়গায় মনে করো 5,000, আবার কোনো এই কোডটা করতে করতে এমন এক জায়গায় গেছে ওইখানে এর মানটা আবার কি 2,000 লিখতে হইতেছে। তাহলে একই জিনিসের কি করতে হইতেছে, মনে করো তোমার দুইটা কাজ করতে হইতেছে। তো এরকম আমাদের অনেক জায়গায় আসে, জাস্ট কথার কথা আমি তোমার বুঝাইতেছি যে এরকম অনেক আমাদের প্রবলেম তুমি যখন বড় হবা পাবা, যেখানে এই ভেরিয়েবল একজনই কিন্তু বড় হইলে, এখন না, ঠিক আছে, একজনই কিন্তু ওর ব্যবহারটা এখানে যেমন A55 আছে, কোনো জায়গায় দরকারে A30 হইতে পারে, ঠিক আছে। তাহলে এইরকম যে আমরা খন্ড খন্ড প্রোগ্রাম যে এক জায়গায় এক ধরনের কাজ করছি, এই সেম এটার সাপেক্ষে বা এটার সাথে আরো কিছু প্রবলেম আছে, ওইটা সলভ করার জন্য আমরা এই যে প্রবলেমটা বন্ধ করে দিছি না, বন্ধ করে আবার নিচে আবার কি করব, আরেকটা এই যে সেকেন্ড ব্র্যাকেট খুলবো, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট খুলে আবার এখানে কাজ করা শুরু করবো, দেন আবার বন্ধ করব। কথা বুঝে আসছে? দেন আবার বন্ধ করবে, এই ভিতরে আবার নতুন কাজ করতে পারি। ভিতরে যদি আমি কোনো সেকেন্ড ব্র্যাকেট খুলতাম, এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, আবার এখানে বন্ধ করতাম, এটা কিন্তু এই যে এই দুইজনের ভিতরে এটা ওই প্রবলেমেরই অংশ হয়ে যেত ভিতরে খুললে। আমরা যদি বাইরে খুলি, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেছে, এখানে দেখো যে এটা আছে, এটারটা এখানে ক্লোজ হয়েছে, এটারটা এখানে ক্লোজ হয়েছে। এটা আরো নেক্সট ক্লাসে আরো ভালো করে জানবা যে এই যে সেকেন্ড ব্র্যাকেট যদি একবারে উপরেরটা একবারে নিচেরটা যদি ক্লোজ হয়ে যায়, পরে যদি আবার সেকেন্ড ব্র্যাকেট খুলি, তার মানে এইখানে তুমি আবার নতুন করে এই টাইপের কিছু কোডের অংশ এখানে করতে পারবা, ঠিক আছে। আর এটা কি বলা হয়, সাব প্রোগ্রাম সেকশন। মানে আমাদের অনেক বড় কোনো জটিল প্রবলেম সলভ করতে গেলে আমরা দেখবো যে এখানে কিছু কাজ করছি, পরে আবার ভাগ করে আরো করছি, আবার ভাগ করে আরো করছি, এই জন্য এখানে ফাংশন 1, ফাংশন 2, ফাংশন n, অর্থাৎ তোমার যতগুলো দরকার তুমি তখন করতে পারবা, জাস্ট আইডিয়া নিয়ে রাখো, ঠিক আছে। এই জন্য ওইটাকে আমরা বলি সাব প্রোগ্রাম সেকশন। অর্থাৎ আমরা এখন বাচ্চা মানুষ, মানে তুমি এখন বাচ্চা মানুষ, তুমি খালি এইটুকুই করতেছো, ঠিক আছে। ভবিষ্যতে এরকম আরো অনেকগুলো অংশ এটার উপ অংশ ভিতরে আসবে, ঠিক আছে। তোমার এটা কিন্তু এটার বাইরে, ভিতরেও কিন্তু খুলতে পারো সেকেন্ড ব্র্যাকেট, ভিতরের কাজ আলাদা, ভিতরেটা এইটার নিজের অংশ, ঠিক আছে, কিন্তু বাইরে আবার দেন ওর ভিতরে অনেক কিছু করতে পারো। এবার এইখানে মনে করো এর মান তুমি 55 ধরছো, এইখানে যা বলতেছো কি, এইখানে যা বলতেছো যে তোমার ওই কোনো একটা কাজের জন্য এর মানটা তোমার কি লাগবে, যে ইন্ট
দিয়ে এর মানটা লাগবে কি ধরো 30। জিনিসটা একটু অন্যরকম, জাস্ট আমি তোমাকে দেখাইতেছি। এখানে আবার এর মানটা কত লাগতেছে তোমার 30। তাহলে এখন তুমি এই কাজটা তুমি আবার এখানে 30 দিয়ে এর মান কাজটা দিয়ে আবার এই প্রোগ্রামের এই যে সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ ওর ফাংশনটা শেষ হওয়া পর্যন্ত তুমি আবার এর মান 30 নিয়ে কাজ করতে পারবা। তাহলে এইটার আমরা সাব প্রোগ্রাম বুঝাই ফেললাম যে আমাদের এই প্রবলেমের পরে আরও আমাদের অংশ থাকতে পারে। এইবার একটা মজার জিনিস দেখো, আমি তোমাকে এই ভেরিয়েবলের কথা বলতেছি না, এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা এইখানে একরকম ছিল, এইখানে একরকম। এই ভেরিয়েবলটাকে বলা হয় লোকাল ভেরিয়েবল। লোকাল মানে হলো যার মানটা এক এক সাব প্রোগ্রাম সেকশনে অথবা প্রয়োজন সাপেক্ষে চেঞ্জ হতে পারে। তাহলে ভেরিয়েবলের কয়টা টাইপ দেখছো, পড়ায় ফেললাম কিভাবে। ভেরিয়েবলের টাইপ হলো দুইটা, একটাকে বলা হয় লোকাল ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল বা চলক কয় প্রকার হতে পারে, চলক লেখার নিয়ম আছে যেটা একদিন বলে দেব হঠাৎ করে। ভেরিয়েবল তোমার দুই প্রকার, একটাকে বলা হয় লোকাল, ঠিক আছে, কি লিখতেছি, লোকাল, আর আরেকটাকে বলা হয় কি গ্লোবাল। গ্লোবাল ভেরিয়েবল। লোকাল কোনটা, এই যে এগুলোকে বলা হয় লোকাল, ঠিক আছে। তুমি যদি এটার অন্য কোনো ইউজ দেখো না, তারপরে তুমি যেটা ইউজ করো ওটা কাইন্ড অফ লোকাল, কারণ এটার মান বিভিন্ন জায়গায় পরিবর্তন হতে পারে। পরিবর্তন তুমি চাইলেই পরবর্তীতে করতে পারবা, ঠিক আছে। আর গ্লোবাল ভেরিয়েবলটা কি, গ্লোবাল ভেরিয়েবলটা হলো যে তুমি চাচ্ছ যে আমার এই প্রবলেমের ভিতরে অনেকগুলো সাব প্রোগ্রাম থাকবে। এই একটা মানে প্রোগ্রাম আছে, এটা একটা, আরো ফাংশন মানে সাব ফাংশন অনেকগুলা, মানে সাব অংশ অনেকগুলা থাকবে, কিন্তু তুমি চাইতেছো যে এর মানটা, ঠিক আছে, তুমি চাইতেছো কি এর মানটা যে 50, এইটা, এই অংশ বলো, এই অংশ বলো, আরো ভবিষ্যতে আরো অংশ বলো, সবার জন্য এর মানটা তোমার 50 থাকবে, ঠিক আছে। লাইক কনস্ট্যান্টের কাছাকাছি। কনস্ট্যান্ট মানে তো ধ্রুবক, ঠিক আছে। ওইটাকে আইনো না, কনস্ট্যান্ট খুব কম ইউজ করে, এটা তোমার কিছু নাই, এটাই তো তোমাদের নাই, জাস্ট মাথায় রাখো। ওই মনে করো যে ওইটা ধ্রুবক করে দিছে, যে ওইটাই মান পরিবর্তন করলেও ওইটাই কাজ করবে, কিন্তু এটাই আমি বলতেছি কি এটা হলো একটা সুবিধা যে আমার, তুমি জানো যে আমার এই এর মানটা 50 বা এর মানটা মনে করো 5,000 টাকা। এই জিনিসটা আমার পুরো প্রোগ্রামে আমি যত জায়গায় স্যালারি ব্যবহার করব বা এই ব্যবহার করব, সব জায়গায় মনে করো কি 5,000 টাকাই থাকবে। তাহলে তুমি একটা জিনিস করতে পারো, এই বারবার ওরে তুমি না বইলা, ঠিক আছে, বারবার তুমি এই যে বারবার বললে এখানে এর মানে একটা নিচ্ছ, এখানে কিন্তু আরেকটা নিতে পারছো। এটা কি লোকাল, আর লোকাল চলে গেছে, কিন্তু লোকাল মানে যার মানটা এক এক জায়গায় তোমার প্রয়োজন অনুসারে চেঞ্জ করতে পারো। আর এবার আসছে কি গ্লোবাল। গ্লোবাল মানে কি, গ্লোবাল মানে হলো এই যে এইটা এমন একটা ভেরিয়েবল টাইপের সিস্টেম, ঠিক আছে। এটা এমন একটা সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে তুমি কি করতে পারবা, এইটাকে বলে দিবা কোনো এক জায়গায় যে এটা হলো এইটা, মানে এটার মান হলো এইটা, দেন তুমি যতই কোড করো না কেন এইটা তুমি যদি যেখানেই ডাকো, এখানে যদি ডাকো ওর মান 5,000 থাকবে, এটা যদি এখানেও ডাকো ওর মান 5,000 থাকবে, অন্য কোনো প্রোগ্রামে ডাকলেও না 5,000 থাকবে ওই এক সেটের ভিতরে, বুঝতে পারছো। মানে একই প্রবলেম সলভের বিভিন্ন সাবসেকশনের ভিতরে ওর মানটা একই থাকবে। তাহলে ওই সিস্টেমটাকে আমরা বলি হলো গ্লোবাল ভেরিয়েবল। তাহলে লোকাল মানে কি, যে তুমি যেটা সাধারণ ব্যবহার করো এটাই লোকাল। তাহলে গ্লোবাল করে কিভাবে জিনিসটাকে, গ্লোবাল করার সিস্টেমটা হলো এই যে গ্লোবাল সেকশন যেটা বলছে তোমার এটার উপরে, যে ইন্টের উপরে এই জায়গাটায় তুমি যদি লেখা দাও যে এটা কি ইন্টিজার, তাহলে তুমি যদি এখানে লেখো ইন্টিজার, ঠিক আছে, INT, তুমি যদি লেখো INT, দেন তুমি যদি লেখো যে a সমান সমান 50, ঠিক আছে। এটা শুধু এই যে ইন্ট মেইনের বা শুধু মেইনের আমাদের এই যে এখানে যেটা লিখে এটার উপরে তুমি যদি লিখে দাও, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলেই এবার তুমি যতই কোড করো সাবসেকশনের ভিতরে, তখন কোনো জায়গায় লাগলে ওই যে ওর এই এর মানটা যদি কোনো জায়গায় লাগে, ওখানে এর মানটা ইউজ করলেই ওর মানটা 50 থাকবে, প্রায় কনস্ট্যান্টের মতো, ঠিক আছে। কিন্তু এটা জাস্ট একটু লজিক্যালভাবে ভেরিয়েবলের সাথে যায়, তো এই জন্য এটাকে বলা হয় তোমার কি বলে গ্লোবাল ভেরিয়েবল। তাহলে গ্লোবাল ভেরিয়েবল মানে কি, যার মানটা এই যে একবার তুমি বলে দিছো, এবার এইটা করার পরে আরো এই সেম কোডের আরো যতগুলো অংশ করো না কেন, সব জায়গায় এই মানটা কি থাকবে, সেম থাকবে। ওইটাকে আমরা বলি তোমার গ্লোবাল ভেরিয়েবল। এগুলো কিন্তু সব ভাই এই ইদানিংকার প্রশ্নে আসছে, আমি শুধু শুধু চিল্লাইতেছি না, একটু দেখো, এবং আসবে ফিউচারে প্রচুর পরিমাণে, ঠিক আছে। 2 মার্ক 3 মার্কের জন্য একটু দেখো রিসেন্ট বোর্ড কোশ্চেনগুলাই। তাহলে তোমাকে প্রশ্ন করবে কি, তোমাকে প্রশ্ন করবে হলো যে লোকাল ভেরিয়েবল কি গ্লোবাল ভেরিয়েবল কি ব্যাখ্যা করো, পার্থক্য বলো, এই সেই কত কিছু। তাহলে নিয়ম দেখছো তুমি, নিয়মটা ভালো করে বুঝো। নিয়মটা কিন্তু এই যে শেষে কিন্তু কি আছে, বন্ধ করতে হয়। একটু আগেরটা কিন্তু একটা বন্ধ করছে, একটা করি নেই, কিভাবে লিখছে বুঝো, ডিফাইনের জিনিসপাতি কনস্ট্যান্টে। আর এটার বেলায় কি, প্রথমে ডাটা টাইপটা দিব, তারপরে কিছু একটা লিখবো, ধরো তুমি এখানে পাই লিখছো, তোমার মন চাইতেছে তুমি পায়ের মানকে কনস্ট্যান্ট করবে, তাহলে লেখো পাই দিয়ে তুমি এখানে লিখে দাও 3 কি কনস্ট্যান্ট না সরি গ্লোবাল ভেরিয়েবল করবা 3.14
ঠিক আছে, লিখে তুমি মনে করে দাও। দেন ভবিষ্যতে তোমার এখানে লাগলেও পাই লাগলে তুমি কাজ করতে পারবা, সেম মানটা এখানেও তোমার লাগবে, ঠিক আছে, কাজ করতে পারবে। এবার কিভাবে কাজ করে এতটা তোমাদের নাই, শুধু এইটুকু আইডিয়া নিয়ে রাখো এইভাবে জিনিসটা করে। তাহলে এখন কথা হলো এটা কাছাকাছি কার সমান, কনস্ট্যান্টের সমান, তবে কনস্ট্যান্টটা খুব কম ইউজ হয়। গ্লোবাল ভেরিয়েবলটা এটা কিন্তু অনেক ইউজ করা হয়, যখন তোমরা ভবিষ্যতে কোড করবা তখন দেখবা। তাহলে লোকাল আর গ্লোবাল ভেরিয়েবলের পার্থক্য কি? লোকাল ভেরিয়েবল কোথায় লেখে? ইন্টের সাধারণত ভিতর, এই যে মানে মেইনের সাধারণত ভিতরে লেখে লোকাল ভেরিয়েবলটা। গ্লোবাল ভেরিয়েবল কোথায় লেখে? মেইনের উপর লেখে। গ্লোবাল ভেরিয়েবলের মানটা পরিবর্তন হয় না, সবগুলো সেকশন, এই কোডের জন্য সবগুলো সেকশনে ও একই রকম থাকে। আর লোকাল ভেরিয়েবলের মানটা কি হয়? পরিবর্তনশীল হয়, ঠিক আছে। তাহলে এই হলো মেইন পার্থক্যগুলো। এই একটু প্র্যাকটিস করো, খাতায় রাখো, মাথায় রাখো। আগামী ক্লাস থেকে আরও সহজ হবে সব কিছু, কারণ আমরা ফর টাইপের জিনিসগুলো শিখবো, লুপ টাইপে চলে যাবো ইনশাল্লাহ। আর যাওয়া কি আছে, আস্তে আস্তে এর ভিতরে চলে আসবে। মনোযোগ তুখর রাখো, আর অবশ্যই নিজে থেকেও একটু পড়াশোনা করো, ঠিক আছে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।